ফর অ্যাসেসমেন্ট, তাহলে সেটা হচ্ছে স্পাইক। ওকে, আচ্ছা আমি এখন আজকের লেকচারে একটু চলে যাই। আচ্ছা আমার ইতে তো আমি এগুলো ঠিক মতো দেখতে পারতেছি না। কোনো কিছু কি শেয়ার হয়েছে অলরেডি? জি ম্যাডাম, আপনার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, ব্রাউজারটা কিন্তু দেখা আমি যে যাচ্ছে না। ইউজুয়াল যে ফর্মে থাকে সেটা তো আমার আসতেছে না একটু। ওকে, এখন এখন আসছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের লেকচারের টপিকটা কি, কেউ যদি একটুখানি বলেন, মানে আমি আসলে হলো বারবারই পেন জিজ্ঞেস করবো, কারণ ম্যানেজমেন্ট। আমি আপনাদেরকে হ্যাঁ, সরি, পেন ম্যানেজমেন্ট। নো, পেইন ম্যানেজমেন্ট হলো যেটা ছিল সেটা ডক্টর হলো আদিলের, ওটা হলো ছিল। তো আদিল যে একটু হলো ব্যস্ত দেখে আজকে আমি হলো ক্লাসটা হলো নিচ্ছি, কিন্তু পেইন ম্যানেজমেন্ট না। আমার টপিকটা হচ্ছে, ছবি দেখে কোনো কিছু মনে হয় যে কি কি টপিক নিয়ে আমরা ডিসকাশন করতে পারি? ম্যাডাম রেসপিরেটরি 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 সিমটম সিমটম। ম্যানেজমেন্ট। আসলে এই যে সিমটম ম্যানেজমেন্ট আমরা বলছি, মানে এটাতে এত বেশি কথা আছে যে এত বেশি কথা বলতে গেলে আপনারা অধৈর্য হয়ে যান কিনা সেটা আমি চিন্তা করতেছি। তারপরেও সোফার যতটুকুন না বললে না, আমি সেইভাবে করে এলো বলার এলো চেষ্টা করব, যাতে আপনারা আহ মানে ইম্পর্টেন্ট কথাগুলো অ্যাটলিস্ট এলো ক্যারি করতে পারেন বা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে ম্যানেজমেন্ট অফ রেসপিরেটরি সিমটম। কি কি রেসপিরেটরি সিমটম আছে কেউ যদি একটু বলেন? ম্যাডাম রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, হুম, কফ থাকে, ডিস্ট্রেসটাকে কি হেমাপথেসিস থাকে। বলবেন, মানে ডিস্ট্রেসটাকে কি ডিসনিয়া, চেস্ট পেইন বলতে যাচ্ছেন নাকি ডিসনিয়া বলতে যাচ্ছেন? ওকে, ডিসনিয়া ম্যাডাম। তারপরে ডিসনিয়া, হেমাটোমেসিস থাকে। হেমোপটাইসিস। আমরা যদি হেমাপটাইসিস, সরি ম্যাডাম, রেসপিরেটরি, হেমাপটাইসিস, হ্যাঁ, হ্যাঁ। হেমোপটাইসিস, হেমাপটাইসিস থাকে, কফ থাকে। কাফ, ওকে। আর কোনো কিছু? ইম্পর্টেন্ট গুলো হলো বলা শেষ, হ্যাঁ। এখন আমরা ব্রেথলেসনেস যদি থাকে আমাদের ম্যাডাম। প্যালিয়েটিভ মেডিসিনের পার্সপেক্টিভে বলি, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন সিমটমটা কি মনে হয় আপনাদের কাছে? রেসপিরেটরি ডিস্ট্রেস বা ব্রেথলেসনেস। ডিসনিয়া। হ্যাঁ, ব্রেথলেসনেস এক্স্যাক্টলি। মানে আমাদের প্যালিয়েটিভ মেডিসিনের তিনটা কমন যদি সিমটম বলি, তাহলে একটা হচ্ছে কি, ফার্স্ট কি? বেডলেস পেইন ম্যানেজ পেইন অ্যান্ড বেডলেসনেস। পেইন, ব্রেথলেসনেস, আর থার্ড? আর হচ্ছে কি স্লিপ লেথার্জি ম্যাডাম। ডিস্টারবেন্স। এক্স্যাক্টলি, মানে চেস্ট পেনও থাকতে ফ্যাটিক। পারে। ঠিক আছে, না, তিনটা যদি আমি টপ মোস্ট হলো সিমটম হলো চিন্তা করি যে ফর প্রেজেন্টেশন, তাহলে পেইন, ব্রেথলেসনেস এন্ড ফ্যাটিক। ঠিক আছে, তাহলে আজকে আমাদের রেসপিরেটরি সিমটমের প্রথম সিমটমটা হচ্ছে ব্রেথলেসনেস। ব্রেথলেসনেস মানে কি? কিছু তো বলা যায় তাই না, যে এটা হচ্ছে ডিফিকাল্টি ইন একটা ব্রিদিং। পেশেন্টের সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, যে ব্রিদিং যে ডিসকমফোর্ট হচ্ছে সেটা পেশেন্টের একটা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স। পরের লাইনটাতে কি বুঝাচ্ছে একটু পড়েন, মানে আমি বলবো না, আমি বললে দেখা যাবে যে আপনারা হলো মনোযোগ দিচ্ছেন কি দিচ্ছেন না আমি বুঝতেছি না। পরের লাইনটা দিয়ে কি বুঝাচ্ছি? Not an objective observation that breathing has become fast or difficult. মানে Not an objective observation that breathing has মানে আমরা become যখন একটা difficult. পেশেন্টকে হচ্ছে অবজার্ভ করি, সেটা হচ্ছে অবজেক্টিভ ব্যাপারটা। তো আমরা যদি হুম, দেখে মনে করি যে কারো হচ্ছে মানে রেসপিরেটরি রেট বেশি বা তার শ্বাসকষ্ট হচ্ছে, সেটাকে আমরা ব্রেথলেসনেস বলবো না। হ্যাঁ,
মানে আমরা ধরেই নেই, আমাদের কমন একটা পারসেপশন হচ্ছে যে ব্রেথলেসনেস যদি ফার্স্ট এলো হয় অথবা যদি একটু ডিফিকাল্টি দেখি, তাহলে আমরা মনে করি যে যে পেশেন্টের ব্রেথলেসনেস হচ্ছে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। অবজেক্টিভ কোনো এভিডেন্স এলো এটাকে বলতেছে না, এটা একদমই পেশেন্টের সাবজেক্টিভ একটা এক্সপিরিয়েন্স। এবং পরের লাইনটা এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা নট নেসেসারি যে আমরা এখন ফিফথ যে ভাইটাল সাইন বলি যে অক্সিজেন স্যাচুরেশন, এবং আমরা যে ল্যাবরেটরি টেস্ট করি যে আর্টেরিয়াল ব্লাড মানে ব্লাড গ্যাস অ্যানালাইসিস, সেখানে নট নেসেসারি যে সবসময় এগুলোর ডিরেঞ্জমেন্ট থাকে, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট পেশেন্টের কিন্তু ব্রেথলেসনেস থাকতে পারে। ঠিক আছে, এটা আমাদের জানাটা আসলে কেন দরকার, এই ব্রেথলেসনেস নিয়ে আমাদের জানতে হবে কেন? কারণ আমরা পেশেন্ট ডিল করছি কমনলি ক্যান্সার পেশেন্ট, এবং লাং ক্যান্সারের 50% কাফ নিয়ে থাকে, এবং যে কিছু যে কোমরবিডিটিস, এর মধ্যে কমন একটা কোমরবিডিটি হচ্ছে সিওপিডি, যেখানে 90 থেকে 95% তার ব্রেথলেসনেস থাকে। আদার্স কি আছে যে হার্ট ডিজিজ, এইডস এবং রেনাল ডিজিজ, এগুলোতেও ব্রেথলেসনেস হতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রিভ্যালেন্স। আচ্ছা, আপনাদের কাছে কি টয়ক্রসটা আছে কারো কাছে? আমাদের আমাদের যে বই অ্যাটলিস্ট এটা আপনারা ফলো করতে পারেন। টয়ক্রস কারো কাছে আছে? টয়ক্রোসটা ম্যাডাম এখনো ড্রাইভটাতে আমরা আপলোড করি নাই ম্যাডাম। হুম হুম। আমরা আজকের ভিতরে টয়ক্রোসটা আপলোড করবো আর কি ইনশাল্লাহ ম্যাডাম। ওকে ওকে। তো মানে আমার সবাই প্রেজেন্টেশনের অ্যাক্সেস আসলে করবে। মেইন জিনিসগুলো কিন্তু টয়ক্রস বেসড, কারণ প্যালিয়েটিভের জিনিসগুলোকে আমি অন্য মেডিসিনের অন্য কিছুর সাথে আমি ডাইলুট করে ফেলতে চাচ্ছি না। হ্যাঁ, যে যে জিনিসগুলো আপনি প্যালিয়েটিভ পার্সপেক্টিভে অবশ্যই জানতে হবে, আমি সেই হিসাবে বলছি। তাহলে এই হচ্ছে প্রিভ্যালেন্স। এরপরে আমি যদি ইনসিডেন্স বলি যে পেশেন্টের এই ব্রেথলেসনেসের ইনসিডেন্স কেমন থাকে, তাহলে দেখা যায় কি যে লাস্ট ফিউ উইকস বিফোর ডেথ 70% পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ব্রেথলেসনেস থাকে, এবং এটা যদি আপনি লাস্ট উইকের কথা চিন্তা করেন তাহলে 25%-এর ক্ষেত্রে সিভিয়ার ব্রেথলেসনেস থাকে। তো আলটিমেটলি এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রেডিক্টর অফ সার্ভাইভ, কিন্তু সেটা হচ্ছে সেকেন্ড। ফার্স্ট কোনটা? স্লাইডের কথা দেখে বোঝা যাচ্ছে ফার্স্ট প্রেডিক্টর কোনটা সার্ভাইভাল? পারফরমেন্স স্ট্যাটাস। পারফরমেন্স স্ট্যাটাস। পারফরমেন্স স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি বা কি দিয়ে আমরা অ্যাসেস করি? এমনি কিছু জেনারেল স্কেল টার্ম কিছু পারফরমেন্স স্কেল আছে ম্যাডাম। স্ট্যাটাস। সরি। কিছু কিছু স্কেল দিয়ে আমরা পারফরমেন্স স্ট্যাটাস করি পারফরমেন্স স্ট্যাটাস। হ্যাঁ, কমন কোন স্কেলের নাম কি জানা আছে? আমাদের ম্যাডাম কিছু স্কেল যেমন ইকক পারফরমেন্স স্কেল আছে একটা। এক্স্যাক্টলি, মানে আমরা কমনলি ইককটা আমাদের ওয়ার্ডে আমরা প্র্যাকটিস করি। ইককটা কি যে ইস্টার্ন কোঅপারেটিভ অনকোলজি গ্রুপ। তাহলে ওই ওই স্কেল অনুযায়ী পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস কি, মানে উনি মানে অ্যাম্বুলেটরি পেশেন্ট নাকি বেড রিডেন পেশেন্ট, কতটুকুন কাজ সে করতে পারছে, কার উপর কতটুকুন ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলো দিয়ে ওভারঅল পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস কে জাজ করা হয়। তাহলে পারফরমেন্স স্ট্যাটাস হচ্ছে ফার্স্ট প্রেডিক্টর অফ সার্ভাইভাল, এবং এরপরে সেকেন্ড প্রেডিক্টর হচ্ছে ব্রেথলেসনেস। ঠিক আছে, ওকে। এই ছবিটা মোটামুটি সবারই পরিচিত, আমি এটা সবকিছু দেখাচ্ছি না, যে রেসপিরেটরি ট্র্যাক্টের মানে টপ টু বটম কি সেটা জাস্ট একটু এট এ গ্লান্স দেখা। পরের ছবিটাতে এখানে একটু এটা জানার প্রয়োজনটা হচ্ছে এই কারণে যে ম্যানেজমেন্টে এই জিনিসগুলো পরবর্তীতে আসবে, যে আমাদের রেসপিরেশনের প্রাইমারি মাসেল কোনটা বা চিফ কোনটা? ডায়াফ্রাম। ডায়াফ্রাম। আর এক্সপিরেশনের চিফ মাসেল? ইন্টারকোস্টাল মাসল। লিখাই তো আছে। হ্যাঁ, লিখাই আছে কি কোন মাসেল? ইন্টারকোস্টাল ইন্টারনাল মাসল। ইন্টারকোস্টাল। ইন্টারকোস্টাল, তাই না? যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আর অ্যাসেসরি ইন্সপিরেটরি মাসেল কিগুলো কি আছে সেটা স্টার্নো ক্লেডোমাস্টয়েড সহ অন্যগুলো, এবং অ্যাসেসরি এক্সপিরেটরি মাসেল হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল। এই জিনিসগুলো পরবর্তীতে ম্যানেজমেন্টে আসবে, এর জন্য একটু জাস্ট আমি দেখালাম। কজেস অফ ব্রেথলেসনেস।
ব্রড হেডিং কি কেউ কিছু বলবেন যে আপনি কিভাবে ইটিওলজি গুলো বলতে পারেন, যে কোনো একজন ভলেন্টিয়ার? Obstructive lung disease. হ্যাঁ, একটা ব্রড হেডিং যদি বলি, একটা হচ্ছে যে লাং প্যাথোলজি, হ্যাঁ, যে রেসপিরেটরি কোনো ডিজিজ, তাহলে এর মধ্যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কি অ্যাজমা সিওপিডি, জি। ঠিক আছে? আর কিছু? আর আর আদার রেস্ট্রিক্টিভ দেন রেসপিরেটরি বলতে লাং গেলে ডিজিজ। কার্ডিওজেনিক হতে পারে কিছু, হার্ট ফেলিওর ক্ষেত্রে। অবশ্যই আমাকে কার্ডিওজেনিক বলতে হবে, যে কার্ডিওভাস্কুলার রাখতে হবে আর একটা হেডিং। আর কিছু আপনি ইটিওলজি না বললো, মানে আপনি আমাকে শুধু গ্রস হেডিং গুলো বলেন, মেইন হেডিং গুলো বলেন। একটা হচ্ছে রেসপিরেটরি ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ, থার্ড ম্যাডাম কিছু মেটাবলিক ডিজিজ, তারপর রেনাল ডিজিজ। কিছু মেটাবলিক ডিজিজ আছে। তাহলে এর মধ্যে যেমন মেটা মানে রেনাল যেটা বলতে যাচ্ছেন যে ইউরেমিয়া হলে, জি ঠিক জি। আছে? ম্যাডাম। ওকে, ওকে। আর ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সি, মানে ঘুরে ফিরে কিন্তু আমরা এই জিনিসটা বুঝবো না যে ম্যালিগনেন্সি রিলেটেড কিছু কন্ডিশনের জন্য কিন্তু ব্রেথলেসনেস হতে পারে। তাহলে আমরা একটু এই ছবিটা এখন একটুখানি দেখবো, হ্যাঁ, যে আপনারা অলরেডি যে জিনিসগুলো বলেছেন, এই যে প্রাইমারি যে কন্ডিশন, সেগুলো হিসাবে বলেছেন যে এখানে রেসপিরেটরি ডিজিজ আছে, কার্ডিয়াক ডিজিজ, হার্ট ফেলিওর আছে, নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন এবং পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রাইমারি কন্ডিশন। এবং ক্যান্সার রিলেটেড জিনিস, এই জিনিসগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে একটু যদি খেয়াল করেন, যে পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে, পেশেন্টের বিভিন্ন কারণে কিন্তু অ্যানিমিয়া থাকে, তাহলে সেটার জন্য এক্সারশনাল তার ব্রেথলেসনেস হতে পারে। যে কারণে, যে কোনো কারণেই যদি অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, তাহলে তার জন্য হতে পারে, যেমন হিউজ অ্যাসাইটিস, তারপরে ম্যাসিভ প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, তাহলে তার জন্য ব্রেথলেসনেস হতে পারে, ঠিক আছে? আমরা যে বারবার বলতেছি যে পেশেন্ট ক্যাকিক থাকে, যে ক্যান্সার যে ক্যাকেকশিয়া, সেখানে রেসপিরেটরি মাসেল ইটসেলফ উইকনেস থাকে, তাহলে তখন তার ব্রেথলেসনেস হতে পারে, ঠিক আছে? যদি এক্সটেন্সিভ লাং মেটাস্টেসিস থাকে। এবং লাস্টেরটা হচ্ছে এসবিসিও, সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন, এগুলো হচ্ছে ক্যান্সার রিলেটেড। আপনি দেখবেন ইনভ্যারিয়েবলি আপনি যখন প্যালিয়েটিভ মেডিসিন পেশেন্ট গুলো নিয়ে ডিল করছেন, এই কজ গুলো মোটামুটি কমন কজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ট্রিটমেন্ট রিলেটেড কিছু জিনিস, যেমন পেশেন্টের যদি সার্জারি করা লাগে, ঠিক আছে, যেমন কোনো প্যাথোলজি আছে, যে নিউমেনেক্টমি, কেমোথেরাপি ইনডিউসড কোনো ফাইব্রোসিস, নিউমোনাইটিস, এবং রেডিওথেরাপিও কিন্তু ফাইব্রোসিস করে, তাহলে এগুলোও কিন্তু ব্রেথলেসনেস করতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পেশেন্টের, আমাদের ক্যান্সার পেশেন্ট বা প্যালিয়েটিভ মেডিসিনের পেশেন্টগুলো ইনভ্যারিয়েবলি তাদের সাইকোলজিক্যাল কিছু ডিস্ট্রেস থাকে, তাহলে এগুলোও কিন্তু ব্রেথলেসনেসটাকে বাড়াচ্ছে বা ব্রেথলেসনেসটাকে সিভিয়ারিটিটাকে অগমেন্ট করছে। ইভালুয়েশনের ক্ষেত্রে তিনটা কমন হেডিং কি, যে কোনো সিমটমের ইভালুয়েশন যদি আমরা করতে চাই? ম্যাডাম প্রথমে পেশেন্ট হিস্ট্রি নিব, তারপর এক্সামিনেশন করব, তারপর নেসেসারি ইনভেস্টিগেশন দেব। রেলিভেন্ট ইনভেস্টিগেশন করবো, এক্স্যাক্টলি। তাহলে সেই হিস্ট্রির মধ্যে যে আপনি যে ব্রেথলেসনেস বলছেন, তাহলে সেটার অনসেট বা সিভিয়ারিটি কেমন, অ্যাসোসিয়েটেড সিমটম কি আছে, তার রিলিভিং বা এক্সাজারবেটিং ফ্যাক্টর কি, পাস্ট মেডিকেল হিস্ট্রি অর এনি আদার কোমরবিডিটিস আছে কিনা, ড্রাগ হিস্ট্রি এখানে ইম্পর্টেন্ট, পেশেন্টের স্মোকিং হ্যাবিটটা জানতে হবে, সাইকোলজিক্যাল কোনো ডিস্ট্রেস আছে কিনা সেই জিনিসটা ইভালুয়েট করবে। এবং এখানে ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমি যদি ক্রস হেডিং গুলো বলি, যে জেনারেল এক্সামিনেশন গুলো করবেন, ভাইটালস, প্রিকর্ডিয়াম দেখবেন, চেস্ট দেখবেন, 6 মিনিট ওয়াক টেস্ট দেখবেন, তাহলে এগুলো হচ্ছে কমন টেস্ট। এবং এখানে একটুখানি খেয়াল করেন যে আমি ফিজিক্যাল এক্সামিনেশনের 2 নম্বর পয়েন্টটা কি লিখেছি এখানে, আপনারা না বলা পর্যন্ত কিন্তু আমি প্রসিড করছি না। ফিজিক্যাল এক্সামিনেশনের 2 নম্বর পয়েন্টটা কি আছে? রেসপিরেটরি ইসাস। রেট, ঠিক আছে? এসাস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ক্রিয়েটিভ কেয়ার টিম এম- প্লিজ একটু রেসপন্স করেন ম্যাডামের, আমরা কিন্তু এই টুলগুলান অলরেডি প্র্যাকটিস করতেছি। ডাক্তার মহিউদ্দিন। ওকে, মানে সবাই হয়তো জানবে না, কারণ এগুলো আসলে কমনলি প্র্যাকটিস করা হয় না। যেমন রেসপিরেটরি
রেট আমি কাউন্ট করে আমি 1 মিনিটে কতটা তার রেসপিরেশন হচ্ছে আমি কাউন্ট করলাম। কিন্তু এখানে আলাদাভাবে কিন্তু আমি এসএসটা লিখেছি, কারণ এখানে এটা এক ধরনের স্কেল, হ্যাঁ, যে এডমন্টন সিমটম অ্যাসেসমেন্ট, এটা তো আমিও ভুলে গেলাম। স্কেল লাস্টের এস দিয়ে কি বোঝাচ্ছে? স্কেল সিস্টেম না সিভিরিটি, কোনটা? ম্যাডাম এডমন্টন স্কেল। সিম্পটম অ্যাসেসমেন্ট স্কেল ম্যাডাম স্কেল, সিস্টেম আচ্ছা, সিস্টেম ওকে। মানে আমার এসটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। অ্যাসেসমেন্ট সিস্টেম ম্যাডাম। সিস্টেম সিস্টেম আমি যতটুকু মনে আছে যে সিস্টেম। তাহলে এইটা হচ্ছে এক ধরনের নিউমেরিক্যাল স্কেল, ঠিক আছে। এই স্কেলের মধ্যে এরকম আছে যে কারো যদি ব্রেথলেসনেস যদি না থাকে তাহলে 0, ব্রেথলেসনেস থাকলে সেই সিভিরিটিকে 1 থেকে 10 পর্যন্ত করা হয়। 1 হচ্ছে মাইল্ড এবং 10 হচ্ছে সবচেয়ে সিভিয়ার, ঠিক আছে। এই জিনিসটা আলাদাভাবে এখানে বলার কারণ যে আমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে, যে এসএস দিয়ে আমি যে রেসপিরেটরি তার যে ডিস্ট্রেসটা আছে সেটাকে যে কাউন্ট করলাম সেটা পরবর্তীতে ম্যানেজমেন্টে আমার লাগবে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি যদি কমন ইনভেস্টিগেশন বলি তাহলে সেটা হচ্ছে উপরের 2টা ইনভেস্টিগেশন কমন ইনভেস্টিগেশন কি? চেস্ট এক্সরে আর সিবিসি। ইয়েস স্যার। এক্স্যাক্টলি, যেহেতু ব্রেথলেসনেস অবশ্যই আমি একটা চেস্ট এক্সরে করব এবং পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা সেই জিনিসটা দেখার জন্য আমি অবশ্যই সিবিসি করব। এটা হচ্ছে কমনলি আমরা প্র্যাকটিস করে থাকি। আর বাকি যে ইনভেস্টিগেশন গুলো আছে সেটা হচ্ছে আপনি হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন অনুযায়ী যদি মনে করেন যে হ্যাঁ আন্ডারলাইং প্যাথোলজি এটা হতে পারে, সেই অনুযায়ী আপনি করবেন, এটা রুটিনলি কিন্তু করবো না, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আমি যখন ইভালুয়েশন করব, ইভালুয়েশনের ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের পেশেন্টদের কমন যে ডিস্টারবেন্স গুলো আছে, যে পেইন, ফ্যাটিক, অ্যাংজাইটি, স্লিপ ডিসঅর্ডার এবং পেশেন্টের কার্ডিয়াক কোনো ফেলিওর আছে কিনা, হার্ট ফেলিওর আছে কিনা, যে ফ্লুইড ওভারলোড, এই জিনিসগুলোকে কিন্তু ইভালুয়েশনের সময় রুল আউট করতে হবে, কারণ সেই অনুযায়ী কিন্তু আমি ম্যানেজমেন্ট করবো, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু এটা কখনোই বলবো না যে আপনি প্যালিটিভে আছেন দ্যাট মিনস যে এই ব্রেথলেসনেস শুধুমাত্র ক্যান্সার রিলেটেড, এটা না, ক্যান্সারের বাইরেও অন্য কোনো প্যাথোলজির জন্য হতে পারে, সেটাও কিন্তু আপনাকে প্রপারলি অ্যাসেস করতে হবে, ইভালুয়েট করতে হবে, ঠিক আছে। আমাদের প্যালিয়েটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো সিমটম আমরা ব্রড 3টা হেডিং দিয়ে বলে থাকি। সেটা কি? যে কারেক্ট দ্য কারেক্টেবল, দ্যাট মিনস যে আন্ডারলাইন যদি কোনো কজ থাকে সেটাকে ট্রিট করা। নন ড্রাগ ট্রিটমেন্ট, দ্যাট মিনস যে আমি নন ফার্মাকোলজিক্যাল যে কথাগুলো বলে থাকি। এবং লাস্টেরটা হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট। আমাদের পরবর্তীতে আমরা যে সিমটম গুলোই বলবো এই একই একই প্রিন্সিপাল থাকবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমি বলি যে ব্রেথলেসনেস ক্ষেত্রে কারেক্টেবল কজ কি কি আছে, তাহলে দিস আর দ্য কারেক্টেবল কজ। যে পেশেন্টের যদি নিউমোনিয়া থাকে তাহলে অ্যান্টিবায়োটিক, যদি অ্যাজমা সিওপিডি থাকে তাহলে ব্রঙ্কোডাইলেটর, হাইপোক্সিয়া থাকলে সেই অনুযায়ী আপনার অক্সিজেন লাগবে। যে কোনো ধরনের অবস্ট্রাকশন, ট্রাকিয়াল অবস্ট্রাকশন, ব্রঙ্কাসের কোনো অবস্ট্রাকশন, এসবিসিও, লিমফ্যানজাইটিস, কার্সিনোমেটোসা, এগুলোর ক্ষেত্রে স্টেরয়েডের ভালো একটা রোল আছে। প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, এগুলো কিন্তু আমরা অলরেডি বলেছি যে এই সব কারণে ব্রেথলেসনেস হয়। তো যে কোনো জায়গায় যদি ফ্লুইড কারেকশন থাকে তাহলে সেটাকে আমাকে ড্রেইন করতে হবে, ঠিক আছে। অ্যানিমিয়া থাকলে অ্যানিমিয়া কারেকশন করবো, হার্ট ফেলিওর থাকলে ডায়াবেটিস দিব। পেশেন্টের যদি পালমোনারি এম্বোলিজম থাকে আন্ডারলাইং প্যাথোলজি তাহলে অ্যান্টিকোয়াগুলেশন দিব। এবং রেসপিরেটরি মাসেল উইকনেস, দ্যাট মিনস যে মোটর নিউরন ডিজিজ বা অ্যামাইট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এইসব ডিজিজ যখন আমার মাসেল উইকনেসটা থাকে তখন আপনাকে অ্যাসিস্টেড ভেন্টিলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে দিস আর দ্য কারেক্টেবল কজ, এগুলো থাকলে আপনি কারেক্ট করবেন। পরের হেডিংটা তাহলে কি হচ্ছে ম্যানেজমেন্টের? Non-drug management. নন ড্রাগ ট্রিটমেন্ট। তাহলে নন ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে এখানে আমাদের টয়ক্রস সহ এক্সট্রা কিছু পয়েন্ট আমি এখানে নিয়ে আসছি। টয়ক্রসের হেডিংটা যদি বলি যে প্রথম পয়েন্টটা হচ্ছে এক্সপ্লোরিং দ্য পারসেপশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড কেয়ারার্স। এই যে পেশেন্ট যে ব্রেথলেসনেস বলছে সেইটা আমরা তো বারবারই বললাম যে এটা হচ্ছে এক ধরনের সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স। তাহলে পেশেন্ট বা ফ্যামিলি যারা মেম্বার বা কেয়ারার তারা এই ব্রেথলেসনেসটাকে আসলে কি বোঝাতে চাচ্ছে, তাহলে সেটাকে আপনার এক্সপ্লোর করা। তার কোনো অ্যাংজাইটি আছে কিনা সেটাকে আপনি এক্সপ্লোর করছেন, ঠিক আছে।
পেশেন্টের ক্ষেত্রে এলো এই ব্রেথলেসনেস মানে ইটসেলফ কিন্তু লাইফ থ্রেটিং না, আদারওয়াইজ যদি অন্য কোনো সিমটম তার অ্যাসোসিয়েটেড না থাকে, তাহলে এই জিনিসটা আপনাকে মানে পেশেন্টের কাছ থেকে জাজ করা কোন জিনিসটা হতে পারে, কোন জিনিসটা না হতে পারে, এই জিনিসটাকে পেশেন্টকে বোঝানো, এবং পেশেন্টের ক্ষেত্রে একটা রিয়েলিস্টিক গোল সেট করে দেওয়া, যাতে পেশেন্ট তার কোপ আপটা ইজি হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম নন ফার্মাকোলজিক্যাল হেডিং এর আন্ডারে। সেকেন্ড হেডিংটা হচ্ছে ম্যাক্সিমাইজিং দ্য ফিলিং অফ কন্ট্রোল ওভার ব্রেথলেসনেস। দ্যাট মিনস এই যে পেশেন্ট যে বারবার শ্যালো এবং ইনইফেক্টিভ র্যাপিড যে ব্রিদিং নিচ্ছে, সেটাকে আপনাকে ম্যাক্সিমাইজ মানে এটাকে কন্ট্রোল করতে হবে। এখন সেই কন্ট্রোলিং মেথড গুলো কি কি, যে সাব হেডিং গুলো যদি আমি অনুযায়ী আসি, ব্রিদিং কন্ট্রোল, পজিশনিং, রিল্যাক্সেশন টেকনিক অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট, ইউজ অফ ইলেকট্রিক ফ্যান এবং কমপ্লিমেন্টারি থেরাপি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে বেনিফিট পেতে পারে। তো ফার্স্ট হেডিংটা হচ্ছে ব্রিদিং কন্ট্রোল। ব্রিদিং কন্ট্রোল বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা কি বলেছি যে আমার ইন্সপিরেশনের মেইন মাসেল কি? ডায়াফ্রাম। ডায়াফ্রাম। আমার কাজ হবে সেই ডায়াফ্রামটাকে প্রপারলি ইউটিলাইজ করা, নট নেসেসারি আমার অ্যাসেসরি মাসেলকে। ঠিক আছে, এখন সেই জিনিসটা আমি কিভাবে করতে পারি, যে আমি সেটা অ্যাচিভ করতে পারি যে আমি নাক দিয়ে কিন্তু শ্বাসটা নিব, এটা এনকারেজ করা হয় যে ব্রেথলেসনেস পেশেন্টকে আমরা বলবো যে আপনি নাক দিয়ে শ্বাসটা নিবেন, এবং এক্সপিরেশন যেটা হবে সেটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, যে এটা একটু সে লম্বা সময় ধরে নিবে, প্যাসিভ প্রসেস হবে, এবং এই এক্সপিরেশন হওয়ার পরে সে একটু পজ দিবে। তো এই যে আমরা বলতেছি এই যে রেসপিরেশন এই ব্রিদিংটা আমরা যে এনকারেজ করছি, সেটা তিনটা আর দিয়ে আমরা ডিনোট করে থাকি। সেটা কি, যে রাইজ, রিল্যাক্স অ্যান্ড রেস্ট। রাইজ মানে কি, আপনি ইন্সপিরেশন করুন, তাহলে আপনি লেট দ্য টামি রাইজ অ্যাজ ইউ ব্রেথ ইন। ঠিক আছে, আপনার যতটুকুন মনে হচ্ছে যে আপনার বাতাস লাগবে, আপনি ততটুকুন আপনার টামিটাকে রেজ করুন। ঠিক আছে, এরপরে হচ্ছে রিল্যাক্স, রিল্যাক্স দ্য টামি। ঠিক আছে, দ্যাট মিনস যে আপনি এক্সপিরেশন করছেন, এবং এরপরে আপনি একটু পজ দিচ্ছেন, আপনি ফার্দার যে ব্রেথ সেটার জন্য আপনি ডোন্ট রাশ। ঠিক আছে, এটাকে আপনি ন্যাচারালি আসতে দেন। আপনি বারবার নিলে কিন্তু আরো বেশি আপনার এটা বিসিএস সাইকেল তৈরি হবে, আরো বেশি ব্রেথলেসনেস হবে। তাহলে এই যে আমরা বলতেছি যে আপনি নাক দিয়ে নিবেন এবং মুখ দিয়ে যে ছাড়বেন, বা ব্রিদিং যে কন্ট্রোল সেটা হচ্ছে তিনটা আর দিয়ে। এরপরে হইতেছে ব্রিদিং কন্ট্রোল যদি আমার ফার্স্ট সাবহেডিং হয়ে থাকে, সেকেন্ড সাবহেডিংটা কি ছিল? আগে স্লাইডের কথা ভুলে গেছেন নাকি? সেকেন্ড সাবহেডিংটা কি? পজিশনিং। পজিশনিং। পজিশনিং নিয়ে কারো কোনো কথা আছে কি, যে এরকম কোনো ডিজিজ আছে যে স্পেশাল পজিশনটা মেনটেন করা হয় বা এগুলো এনকারেজ করা হয়? কে কোনো কিছু বলবেন? প্রপড আপ রাখা হয় সিওপিডি পেশেন্টদেরকে এক্স্যাক্টলি, স্পেশালি। এক্স্যাক্টলি, যে প্রপড আপ পজিশন, এটা কিন্তু খুব কমনলি আমরা প্র্যাকটিস করে থাকি যে কোনো ব্রেথলেস পেশেন্টের ক্ষেত্রে। আর কোনো কিছু বলবেন? কোভিডে প্রোন করে রাখতো পেশেন্টদেরকে। কোভিড এর ক্ষেত্রে ঠিক আছে, গুড, এই পয়েন্টটা আপনি কভার করেছেন। তবে আমাদের প্যালিটিভের ক্ষেত্রে হয়তো কোভিড রিলেটেড পেশেন্ট গুলো আমরা ওইভাবে পাবো না। কোন 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 ডিজিজটা আমরা প্যালিটিভে পেতে পারি, আপনার কাছে কি মনে হয়? লাং ক্যান্সার, সিওপিডি। লাং ক্যান্সার, সিওপিডি। ঠিক আছে, তাহলে সিওপিডির জন্য আলাদা কোনো পোস্টার বলবেন? প্রপটাপ বলেছেন, আর কিছু? এইভাবে কি পোস্টার কেউ আমরা মেনটেন করি কি, যে পেশেন্ট একটু লিন ফরওয়ার্ড হয়ে থাকবে, লিনিং ফরওয়ার্ড, তার সামনে থাকলে হ্যাঁ অনেক সময় খুলে যায়। লিনিং ফরওয়ার্ড থাকবে, তার আর্মস এবং এলবো আইদার সে নিতে রাখতে পারে অথবা সে টেবিলে রাখলো। কেন? কারণ এটা কি হচ্ছে, যে অ্যাবডোমেনাল প্রেশারটাকে ইনক্রিজ করে, আলটিমেটলি এটা ইমপ্রুভ করছে যে এফিসিয়েন্সি অফ দ্য ফ্ল্যাটেন্ড ডায়াফ্রাম। দ্যাট মিনস যে আমি যদি ছবি দিয়ে এই কথাটাকে বলি, তাহলে এই ছবি দিয়ে এটা ডিনোট করা যেতে পারে, তাই না? এই ওয়ার্ড গুলোকে এই ছবির মাধ্যমে আমি ডিনোট করতে পারি, যে এরকম একটা পোস্টার মেনটেন করলে তার ব্রেথলেসনেসটা একটু হলেও রিলিভ হবে, যে অ্যাবডোমেনাল প্রেশারটা যেহেতু রেইজ করছে। ওকে,
এই পজিশন মেনটেন করার সাথে সাথে কি আর কোনো কিছু ক্যারেক্টারিস্টিক কোনো ফিচার বলবেন সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে, যেটা আপনি ইউজুয়ালি দেখে থাকেন বা পেশেন্ট ইউজুয়ালি করে থাকে তার ডিস্ট্রেসটাকে রিলিফ করার জন্য? ম্যাডাম পার স্লিপ ব্রিদিং পার্সলি করে ব্রিদিং ওরা। যেটা ফার্স্ট স্লিপ ব্রিদিং, হোয়াট ইজ দিস? ম্যাডাম ওই যে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, ঠোঁটগুলো একটু বাঁকা করে। নো নো নো, মুখ দিয়ে নিঃশ্বাস না, কি দিয়ে নিঃশ্বাস? অ্যাক্সেসরি মাসলস। লিপস। নো নো নো, নাক দিয়ে। ঠিক আছে, নিঃশ্বাসটা আমি নাক দিয়ে নিব। ওকে, তারপর ফার্স্ট স্লিপ বলতে আমরা কি বুঝছি, মানে কেন এটা এই ধরনের নামটা কেন করলাম, কি বোঝাচ্ছে? নিঃশ্বাস ছাড়ার সময় ঠোঁটে ঠোঁট যেটা বাড়ি খাই, ওইটা তো ফার্স্ট স্লিপ। ওকে ওকে, তাহলে একটু আমি যদি ছবিটা দেখি আপনাদেরকে বলি, যে আপনি দেখেন ছবিটাতে অ্যারো দিয়ে ইন্ডিকেট করছে আপনি নাক দিয়ে শ্বাসটা নিচ্ছেন। ঠিক আছে, যে হলো 1-2 সেকেন্ড, যে হলো 2 সেকেন্ডের মধ্যে এরকম আপনি নিচ্ছেন। এবং এটা কিন্তু হলো কোনো ডিপ না, আপনি অনেক লম্বা করে শ্বাস নেবেন সেটা কিন্তু এনকারেজ করছি না। ঠিক আছে, যে নাক দিয়ে নিচ্ছেন, 2 সেকেন্ডের মতো নিচ্ছেন, নর্মাল ব্রেথ নিচ্ছেন। এরপরে আপনি এলো কি করছেন, যে আপনি লিপটাকে যে আমরা পাকার করি বা আমরা যখন ক্যান্ডেলটাকে যখন হলো ব্লো করি সেই রকম করে নিয়ে আপনি ব্রেথ আউট করছেন। ঠিক আছে, ওই ওই লিপের ওই ইটাকে বলছে পার্স লিপ। এবং এই যে ব্রেথটা হচ্ছে সেটা হচ্ছে একটু লং। সেই লংটা কি, যে ওইটা যদি ইন্সপিরেশন যদি আমি 1 to 2 সেকেন্ড যদি নিয়ে থাকি বা 1 to 2 যদি কাউন্ট করে থাকি, তাহলে এক্সপিরেশনের সময় কত পর্যন্ত হলো আপনি কাউন্ট করবেন, আস্তে আস্তে যে ছাড়বেন সেটা কতক্ষণ? 4 পর্যন্ত। 4 পর্যন্ত, 4 থেকে 6 পর্যন্ত অনেক সময় বলে থাকে। ঠিক আছে, তাহলে আপনি নাক দিয়ে নর্মাল রেসপিরেশন নিচ্ছেন 1 to 2 সেকেন্ড অর 1 to 2 কাউন্ট, এবং আপনি মুখ দিয়ে ছাড়ছেন উইথ পাকারিং অফ লিপ লাইক ব্লোয়িং আউট এ ক্যান্ডেল। আপনি 4 পর্যন্ত গুনলে যেরকম হয় সেরকম লম্বা একটা রেসপিরেশন নিচ্ছেন। তাহলে এইটা আপনি একটা স্পেসিফিক মানে পোস্টার রিলেটেড, এটা হচ্ছে আলাদাভাবে সিওপিডির জন্য, যে এটা আপনার ব্রেথনেসটাকে রিলিফ করবে, একদমই নন ড্রাগ ট্রিটমেন্ট। পজিশনিং সিওপিডি ছাড়া অন্য আর কোনো ডিজিজের ক্ষেত্রে আর কোনো কিছু আপনাদের বলার আছে? কেউ কিছু বলবেন? ব্রঙ্কিয়েক্টাসিসের ক্ষেত্রে ম্যাডাম পোস্টারাল ড্রেনেজের ব্যাপারে তো অবশ্যই suggestion নেই। অবশ্যই, মানে ওই জিনিসটা কিন্তু আলাদাভাবে পোস্টাল ড্রেনেজের কথাটা আমাকে খেয়াল রাখতে হবে, কারণ ওই সিক্রেশনটাকে আমাকে বের করার জন্য পোস্টাল ড্রেনেজটা খুবই জরুরি। তাহলে ওইটার একটা ডিজিজ হিসাবে আপনি বললেন। কিছু ইউনিলেটারাল ডিজিজ আছে, সেগুলো কি, যে কলাপস, কনসলিডেশন বা প্রলিফেশন। এই ডিজিজ গুলো হলে কিভাবে শুবে পেশেন্ট, কিভাবে থাকবে? লেখা আছে কিভাবে থাকবে এই ইউনিলেটারাল এই ডিজিজ গুলো হলে পেশেন্টের পোস্টারটা কি যেই হবে? সাইডে ভালো আছে ওই সাইডে কাত হয়ে শুবে। যেই সাইডে ভালো আছে ওই দিকে কাত হয়ে শুবে। এখন এটা কেন এনকারেজ করছি? ম্যাডাম যেই সাইডে ভালো আছে ওই সাইডে পারফিউশনটা তাহলে বেশি হবে, ব্লাড বেশি যাবে, ভেন্টিলেশন যার পারফিউশন কারণে যে হচ্ছে ভেন্টিলেশন ম্যাচিং পারফিউশন সেটা বেটার রেশিওটা হবে, মেনটেন হবে। মেনটেন হবে। ওকে, তো এই এই জিনিসটা আমরা তো বললাম যে নর্মাল যে লাং সেই সাইড কাত হয়ে শুবে। এখন এটার কি এক্সেপশন আছে, মানে যদি প্রলিফেশন বেশি হয়, ম্যাসিভ হয়, তখন কি এটা তার রিলিফ করবে? কি মনে হয়? ম্যাসিভ প্রলিফেশনের পেশেন্ট সাধারণত কি বলে বলেন তো, মানে বা কোন পোস্টারটা মেনটেন করে, কি মনে হয়? তো ম্যাডাম নর্মালি বসে থাকে, শুইলে বলে যে শ্বাসকষ্ট বেড়ে যায়। শ্বাসকষ্ট হয়ে বেড়ে যায়। এবং এখানে কি এই যে আমরা যে নর্মাল সাইডে যে লাং যে যে সাইডে নর্মাল সেই সাইডে যে কাতে শুতে বললাম, আপনি কি ম্যাসিভ যে প্রলিফেশন সেই ক্ষেত্রে কি ওইটা তার জন্য কমফোর্টেবল কিনা, কি মনে হয়? ম্যাডাম কমফোর্টেবল না ম্যাডাম। কমফোর্টেবল না, মানে একটু যদি খেয়াল করেন যে ম্যাসিভ, দ্যাট মিনস আপনি নর্মাল লাংটা দিয়ে শুচ্ছেন, পেশেন্টের কিন্তু একটা হেভি একটা ডিসকমফোর্ট ফিল করবে, যে এত বেশি ফ্লুইড, যে অপরদিকে একটা কম্প্রেসিভ একটা ফিচার থাকে না। ঠিক আছে, মানে এই জন্য জি ম্যাম। কিন্তু আপনি এই পোস্টারটা কিন্তু ম্যাসিভ প্রলিফেশনের ক্ষেত্রে তখন আবার অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে, তাহলে এটাও আপনি খেয়াল রাখবেন। আদার্স যে জিনিসগুলো আছে, যে আপনি ব্রেসিং দ্য আর্মস, প্লেসিং দ্য আর্মস বিহাইন্ড দ্য হেড অর এগেন্স্ট ওয়াল, অথবা
রেস্টিং দ্য হ্যান্ডস অন হিপস। তাহলে এই জিনিসগুলোও কিন্তু আপনাকে কিছুটা হলো নন ফার্মাকোলজিক্যাল মেজার্স, যেটা ব্রেথলেসনেসটাকে রিলিফ করে কিছুটা। টয়ক্রস অনুযায়ী থার্ড হেডিং হচ্ছে ইউজ অফ অ্যান ইলেকট্রিক ফ্যান। এই ফ্যানটা কোন ধরনের ফ্যান? সিলিং ফ্যান, টেবল ছোট ফ্যান, টেবিল ফ্যান পোর্টেবল যেগুলো টেবল ফ্যান। পোর্টেবল, বা আপনি এলো অনেক জনি সময় ফ্যান যেগুলো নামে একটা ফ্যান দেখবেন আছে না, হাতেও জনি ফ্যান, এলো মানে কি এই করা ফ্যানটা যায়, খুব এখন জোরে। বিভিন্ন ধরনের কিন্তু পোর্টেবল আপনি ফ্যান গুলো হলো দেখছেন। এবং এই ফ্যানের হলো জিনিসটা হচ্ছে কি, যে ডিরেকশনটা কি কোথায় হবে, যে আপনার পেশেন্টের নোজ এবং মাউথ এই ডিরেক্টেড হবে, এবং তার ডিস্টেন্সটা কত, এখানে কত লেখা আছে 15 to 20 সেন্টিমিটার। যে 15 থেকে 20 সেন্টিমিটার এই ডিস্টেন্সে আপনি ফ্যানটাকে ইউজ করছেন, যে যেটা ডিরেক্টেড থাকবে টুয়ার্ডস নোজ এন্ড মাউথ। ঠিক আছে, তাহলে এইটা তাকে হেল্প করবে। এট দ্য সেম টাইম এই ধরনের নন ফার্মাকোলজিক্যাল মেজার্স এর মধ্যে আদার্স যে জিনিসগুলো আছে, যে আপনি আপনার যে উনি যে রুমে থাকবে সেটার প্রপার ভেন্টিলেশনটা যদি হলো মেনটেন করেন, যদি দরজা জানালাগুলো হলো খোলা রাখেন, ঠিক আছে, জানালার কাছে যদি বসার সুযোগ থাকে, সেই জিনিসগুলো যদি করেন। ইন অ্যাডিশন অফ দিস আদার্স যে নন ফার্মাকোলজিক্যাল যে মেজার্স গুলো আছে, যে ম্যাক্সিমাইজিং ফাংশনাল অ্যাবিলিটি, এটা কিভাবে অ্যাচিভ করা সম্ভব? বাই ডুইং রেগুলার এক্সারসাইজ। আপনি যতটুকুন পারেন ততটুকুন আপনি এক্সারসাইজ করবেন। অ্যাডভাইস অন অ্যাডপ্টিং অ্যান্ড প্ল্যানিং ডেইলি অ্যাক্টিভিটিস। আপনি আপনার শ্বাসকষ্টের জন্য ইউজুয়াল কাজকর্মগুলো করতে পারছেন না, কিন্তু সেটা কিন্তু মডিফাইড হতেও করা যায়, যতটুকুন করা যায় সেইভাবে করে আপনি এলা অ্যাডপ্ট করবেন। ঠিক আছে, ইউজ অফ বাথরুম এইডস, হুইল চেয়ার, এগুলো লাগলে আপনি করবেন। উনি যে এনভায়রনমেন্টে থাকবেন সেখানে এলো স্মোক বা অ্যালার্জেন এগুলো থাকলে সেগুলোকে এলিমিনেট করার চেষ্টা করা। সে রুমে যে রুমে থাকবে সেটা টেম্পারেচার রিডিউস করার জন্য আপনি সিলিং ফ্যান তো হলো আছে, সাথে যদি হিউমিডিফায়ার যদি ইউজ করা পসিবল হয় তাহলে সেটা করবেন। এবং পেশেন্টের যে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, যে পেশেন্ট ব্রেথলেসনেস হলেই মনে করে যে আমি সাডেন এলো মারা যাব কিনা, তাহলে এই রকম একটা ফিলিংস যখন পেশেন্টের এলো থাকবে, তখন আহ তারা চিন্তা করবে যে আমি কি আমার হলো মানে আমার সারাউন্ডিংস থেকে আমি আইসোলেট হয়ে যাচ্ছি কিনা। তাহলে এই ফিলিংসটাকে রিডিউস করার জন্য ওনার সাথে যত বেশি কোঅপারেট করা যায়, যত বেশি ওনার সাথে থাকা যায়, সেই জিনিসগুলোকে এনকারেজ করা। এই জিনিসগুলো খুবই সামান্য জিনিস, কিন্তু দেখবেন যে ওই সময় যে আপনি সবসময় যে নট নেসেসারি যে অক্সিজেন দিলে অক্সিজেন কাজ করবে, কারেক্টেবল কোনো কজ থাকবে, তখন এই নন ফার্মাকোলজিক্যাল মেজার্স গুলোই কিন্তু ছোট ছোট মেজার্স, কিন্তু এগুলোই কিন্তু অনেক সময় কাজে লাগে। এরপরে আমরা চলে আসতেছি আমাদের থার্ড হেডিং, ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে এই 4টা অপশন আমাদের আছে। প্রথম অপশনটা কি, যে ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটরের রোলটা কি, যে আমরা কি শুধু হুইজ থাকলেই ব্রঙ্কোডাইলেটর ইউজ করব, ব্যাপারটা কি এরকম? কি মনে হয় না আপনাদের ম্যাম, আইডিয়া কি? আমাদের প্যালিয়েটিভের ক্ষেত্রে আমরা এরকম অনেক পেশেন্ট পেয়েছি, যে পেশেন্টের আপনি কোনো হুইজ পাচ্ছেন না, অন এক্সামিনেশনে কোনো রঙ্কাই পাচ্ছেন না, কিন্তু তারপরেও ব্রঙ্কো কনস্ট্রিকশনের রিভার্সিবল কজ থাকলেও থাকতে পারে। এর জন্য কিন্তু ইনভ্যারিয়েবলি আমরা ব্রঙ্কোডাইলেটর ট্রায়াল দিই, ব্রঙ্কোডাইলেটর ইউজ করি। এবং কমন যে ব্রঙ্কোডাইলেটর সেটা কি, যেটা সালবিটামল এবং প্লাস মাইনাস ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। তো এইটা আইদার আপনি স্পেসারে ইউজ করতে পারেন অথবা নেবুলাইজড ফর্মেও ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে কি, যে নেবুলাইজড যে নর্মাল স্যালাইন, সেটা আমাদের কি করে, আমাদের যে স্পুটাম বা আমাদের যে সিক্রেশন সেটাকে লিকুইডাইজ করে, আলটিমেটলি এটা এক্সপেক্টোরেশনকে হেল্প করে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট হেডিং হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। সেকেন্ড হেডিং কি? অ্যান্টিবায়োটিক, সেকেন্ড হেডিং ওপিওইডস। ওপিওইডস। তাহলে আমরা ওপিওইডস ইউজটা কেন করে থাকি? ঠিক আছে, মানে এটা কিভাবে কাজ করে? একটা কমন একটা থট কি এখনো আপনাদের আছে, যে মানে ওপিওইড ইউজ করলে বা মরফিন ইউজ করলে রেসপিরেটরি ডিপ্রেশন হয়? মানে এই থটটা কি এখনো আছে, নাকি আপনারা কাজ করছেন দেখে জানেন যে না আমাদের পেশেন্ট না গুলোকে ম্যাম, আমরা মরফিন ইউজ করে থাকি? ম্যাডাম ইউজ ডোজ করার যদি purpose, ওভার হ্যাঁ, না হয়, থেরাপিউটিক ডোজে দিলে কোনো সমস্যা হয় না ম্যাডাম। মানে জি এক্স্যাক্টলি, ম্যাম, মানে এখানে এক্স্যাক্টলি আমাদের কারেক্ট ডোজে ক্যান্সার ম্যাম পেশেন্টের সমস্যা নাই। ক্ষেত্রে আমরা অনেক ডোজ পর্যন্ত দেই, কিন্তু ওদের রেসপিরেটরি ডিপ্রেশন হয় না।
বরং এইটা কি করে যে এই যে হাইপার ক্যাপনিয়া, হাইপোক্সিয়া বা এক্সারসাইজ রিলেটেড যে ভেন্টিলেটরি যে রেসপন্স সেটাকে সে কমায়, আলটিমেটলি রেসপিরেটরি ইফোর্ট এবং ব্রেথনেসটাকে এলো কমায়। ওই যে পেশেন্ট যে বারবার যে এলো 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 র্যাপিড শ্যালো ব্রিদিংটা করে, তাহলে সেইটা কিন্তু একটু হলো মিনিমাইজ করে। কিন্তু এটা এত হলো সিভিয়ার না যে এটা রেসপিরেটরি ডিপ্রেশন করবে। ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এটা আপনার পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওই জিনিসটা আলাদাভাবে এলো ডক্টর আদিল হয়তো পরবর্তীতে বলবেন, আমি ওই ডিটেলসে গেলাম না। যে রেসপিরেটরি ডিপ্রেশনের ভয়ে আপনি হলো ওপিওয়েড ইউজ করবেন না এখানে, নট নেসেসারি। ঠিক আছে, পেইনের জন্য যেমন আমরা ওপিওয়েড ইউজ করি, ব্রেথলেসনেস এর ক্ষেত্রেও আমরা ওপিওয়েডটা ইউজ করতে পারি, তবে সেখানে ব্রেথলেসনেস এর জন্য ওপিওয়েডের ডোজটা কম। ঠিক আছে, ওপিওয়েড কি কি ফর্মে পাওয়া যায়, কার কোনো আইডিয়া? ম্যাডাম জি ম্যাম, ইনজেক্টেবল আছে, ট্যাবলেট আছে, সিরাপ আছে। ইনজেকশন ট্যাবলেট, হ্যাঁ জি এক্স্যাক্টলি। গুড, তিনটা ফর্মে আছে, ইনজেক্টেবল, সিরাপ এবং ট্যাবলেট। ট্যাবলেটের মধ্যে হলো কি দুইটা ফর্ম আছে, কি কি? একটা হচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েট রিলিজ রিলিজ, আর একটা সাস্টেন রিলিজ। গুড, তাহলে এই ফর্ম গুলো যদি থাকে তাহলে আমার পরবর্তী ম্যানেজমেন্ট গুলো আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে। ওকে, এখন আমরা যে বললাম যে মরফিন ইউজ করা যায়, তাহলে মরফিন ইউজ করার ক্ষেত্রে যে যে পেশেন্টটা আগে থেকে কোনো কারণে মরফিন পাচ্ছে না, মরফিন নেই পেশেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা শুরু করব স্মল ডোজে 2.5 থেকে 5 মিলিগ্রাম পার ওরাল শুরু করছি। হ্যাঁ, এই PRN এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া যে এটা এই PRN দিয়ে কি বোঝায় বা এটার আর কোনো পিআর সিনোনিম আছে কিনা? এসওএস আমরা ইউজুয়ালি যেটা বলি, বা অ্যাজ SOS, নিডেড হ্যাঁ অ্যাজ স্টোরি। রিকোয়ার্ড ম্যাডাম। হ্যাঁ, অ্যাজ রিকোয়ার্ড। এখানে আমাদের প্যালিয়েটিভের বইগুলোতে এভাবে যে প্রো রে নেটা, মানে এটা আমার দরকার নাই যেহেতু আছে, আমি শুধু একটু টার্মটা আপনাকে বললাম। এটা মানে হচ্ছে SOS বা অ্যাজ রিকোয়ার্ড। আপনি স্টার্ট দিলেন বা দরকার হলে দিলেন 2.5 থেকে 5 মিলিগ্রাম। কিন্তু যদি দেখেন যে এই ডোজটা দুইটা ডোজ অথবা তারও বেশি ডোজ লাগছে ব্রেথলেসনেস কমানোর জন্য, তখন আলটিমেটলি আপনি এই ডোজ বাড়াতে থাকবেন 20 থেকে 60 মিলিগ্রাম পার 24 আওয়ার। তখন আপনি এটা এটা তখন কত আওয়ারলি আপনি তখন দিবেন মরফিনটা? মরফিনটা আমরা ইউজুয়ালি কত আওয়ারলি দিয়ে থাকি? 4 hourly। 4 আওয়ার। ঠিক আছে, তাহলে আমি তখন আমি ডোজটাকে বাড়াবো। ওকে, এটা হচ্ছে তাহলে যে পেশেন্টটা ওপিয়ার পাচ্ছে না আগে থেকে, ওপিয়ার নেই পেশেন্ট, আর যে পেশেন্ট অলরেডি কোনো কারণে বা পেইনের জন্য বা অন্য কোনো কারণে মরফিনেল অলরেডি পাচ্ছে, তার ক্ষেত্রে আমরা ওপিয়ারটা কিভাবে ইউজ করব? তাহলে এখানে আমি তিনটা গ্রেডিং দেখিয়েছি, সিভিয়ার ব্রেথলেসনেস, মডারেট ব্রেথলেসনেস, মাইল্ড ব্রেথলেসনেস। এখানে এই যে আমি ব্রেথনেস গুলোকে তিনটা ভাগে ভাগ ভাগ করেছি, এইটা কি এখন কেউ বলতে পারবেন যে আমি কিভাবে ভাগ করেছি? অলরেডি আমি বলে বলে আসছি। রিসার্চ নিউমেরিক্যাল স্কেল। এক্স্যাক্টলি, যে আমি ওখানে নিউমেরিক্যাল যে স্কেল ছিল সেখানে যে 1 থেকে 10 পর্যন্ত ছিল, সেই স্কেল অনুযায়ী আমি অ্যাসেস করে এসেছি। এখন পেশেন্টের যদি ওই স্কোরটা যদি 7 অথবা তার বেশি থাকে, দ্যাট মিনস যে এটা সিভিয়ার। তখন পেশেন্টের যে যে অলরেডি যে ডোজে মরফিনটা পাচ্ছিল, সেই একই ওই ডোজটা পুরো 100% আমি কিন্তু আবার দিব, অ্যাড করবো, কিন্তু আগের ডোজের সাথে ওই ডোজটা অ্যাড করে আমি 4 আওয়ারলি ভাগ করে দিলাম। কথাটা কি ক্লিয়ার হয়েছে আমার এই কথাটা? কাইন্ডলি ম্যাম আরেকবার একটু রিপিট বলবেন? করুন প্লিজ। আচ্ছা, মনে করেন যে একটা পেশেন্ট মানে 4 আওয়ারলি মরফিন পাচ্ছিল। ঠিক আছে, যে আমি যদি 4 আওয়ারলি চিন্তা করি যে 5 মিলিগ্রাম করে পাচ্ছিল, তাহলে কত ডোজ তার টোটাল? 5 30 মিলিগ্রাম করে যদি 30 30 মিলিগ্রাম করে কোনো পেশেন্ট অলরেডি মরফিন পাচ্ছিলেন পেইনের জন্য, তখন আমি তখন করবো কি যে 30 জায়গায় আমি তখন 60 মিলিগ্রাম করে দেবো। এখন কি ক্লিয়ার হয়েছে যে পুরা 100% ডোজটাকে আমি বাড়াচ্ছি, বা তার বেশি যদি লাগে তাহলে সেটা বাড়াবো। আমি কি বুঝাতে পারলাম? 10 মিলিগ্রাম করে পাবে 4 আওয়ারলি। হুম 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 এভরি 10 মানে 4 আওয়ারলি 10 মিলিগ্রাম করে পাবে। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি এটা মেনটেন করার জন্য যদি 60 মিলিগ্রাম হয়, তাহলে আপনাকে এটা 10 মিলিগ্রাম করে যদি দেন তাহলে 60 হলো। ঠিক আছে, ওকে। এখন যদি মডারেট ব্রেথলেসনেস হয়, দ্যাট মিনস যে 4 to 6 এর মধ্যে থাকে, তাহলে আপনি
ওনার পেশেন্টের যে ইউজুয়াল ডোজটা যে অলরেডি পাচ্ছিল তার মধ্যে থেকে 50 থেকে 100% আপনি আবার অ্যাড অন করুন। পেশেন্টের যদি মাইল্ড ব্রেথলেসনেস থাকে, দ্যাট মিনস যে 3 অর লেস, তাহলে সেই ক্ষেত্রে আপনি 25 থেকে 50% এলো ইনক্রিজ করবে। এই সাইটটা কি পরিষ্কার হয়েছে সবার কাছে? যে অলরেডি যে মরফিন পাচ্ছে তার ক্ষেত্রে আমরা কিভাবে ডোজটা বাড়াবো, কিভাবে ডোজটা অ্যাডজাস্ট করবো? জি ম্যাম। শুধু একজন বললো জি। সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা? ম্যাম জি ম্যাম। জি ম্যাডাম। সিভিয়ারের ক্ষেত্রে 100% অথবা তার চেয়ে বেশি, মডারেটের ক্ষেত্রে 50% থেকে 100%, মাইল্ডের ক্ষেত্রে 25 থেকে 50%। এটা কিন্তু অ্যাড হচ্ছে, পেশেন্ট অলরেডি যে ডোজটা এলো পাচ্ছে মরফিনের তার সাথে এই পার্সেন্টেজ যোগ হচ্ছে, ঠিক আছে? এবং সেটা কিন্তু 4 আওয়ারলি। আমি ইউজুয়াল ডোজে চলে গেছি। আমি যে মরফিন নেইবে যেমন হলো এসওএস দিয়ে শুরু করেছিলাম সেটা কিন্তু আর এখানে নাই। ওকে, এখন থার্ড অপশন কি? জি ম্যাম। আচ্ছা, এখানে আমি একটু কথা হলো বলে রাখি, এই যে আমরা মরফিনটা ইউজ করছি, এই মরফিন আমাদের আমাদের প্যালিয়েটিভ মেডিসিনের পেশেন্টদের ক্ষেত্রে ইনভ্যারিয়েবলি কিন্তু ব্রেথনেস থাকলে আমরা সেই ব্রেথনেস কমানোর জন্য মরফিনটা এই ডোজে ইউজ করে থাকি। ইন অ্যাডিশন, এই ক্যান্সার পেশেন্ট ছাড়াও অন্য আর কোনো ডিজিজে কি হলো মরফিনের কোনো রোল আছে ব্রেথনেস কমানোর ক্ষেত্রে? আর কোনো ডিজিজ কি আমাকে বলবেন নাম? এমআই। সেখানে এমআই চেস্ট পেইন কমানোর জন্য দিচ্ছি, ব্রেথনেস কমানোর জন্য দিচ্ছি না কিন্তু। ইজ ইট ক্লিয়ার? জি। ওকে, মানে ব্রেথনেস কমানোর জন্য দিচ্ছি এমন কোন ডিজিজ কি আছে আপনারা জানেন কি? ওকে, এই জিনিসটা হলো আমরা কিন্তু অনেকেই জানি না। পেশেন্টদের আমাদের আমাদের পেশেন্টদের একটা কমন একটা কোমরবিডিটিস থাকে যে সিওপিডি, এবং এই সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু মানে মরফিনের কিন্তু একটা রোল আছে। আপনার যে ইউজুয়াল যে প্রোটোকল আপনি এলো অলরেডি যা যা হলো করার, যে এলো প্রথম থেকে স্মোকিং সিজেশন থেকে ব্রঙ্কোডাইলেটর ইউজ করা, স্টেরয়েড ইউজ করা, এগুলো আপনি যা যা করছেন, তারপরে এলটিওটি যা যা করছেন, এর বাইরেও কিন্তু পেশেন্টের যদি তারপরেও যদি শ্বাসকষ্ট না কমে তাহলে কিন্তু আপনি মরফিনটা লো ডোজে শুরু করতে পারেন 1 মিলিগ্রাম। এই 1 মিলিগ্রামটা হলো কি ফর্মে দিলে 1 মিলিগ্রামটা দেওয়াটা ইজি, কেউ কি বলবেন একটু? ইনজেক্টেবল। হুম, ইনজেক্টেবল। ম্যাডাম এটা আমি যে পারকিউটিনিয়াস ওরাল বলেছি, পার ওরাল লেখা আছে, 1 মিলিগ্রাম তাহলে পার ওরাল। সিরাপ। সিরাপ। সিরাপ, সিরাপটা দিবেন, কারণ ট্যাবলেটটা 10 মিলিগ্রামকে আপনি এলো কতটা আর ভাগ করতে পারবেন? সিরাপের ক্ষেত্রে এলো ডোজটা কি জানা আছে যে এলো কত এমএল এর মধ্যে কত মিলিগ্রাম থাকে? কেউ কি আমাকে একটু বলবেন? কারো আইডিয়া আছে কি? না মানে 5 ml এর মধ্যে 10 মিলিগ্রাম মানে করে থাকে, ঠিক 5 আছে? ml এ 5 মিলিগ্রাম থাকে না ম্যাডাম? আমি আমি যতটুকুন জানি এলো 10। আপনারা ঠিক কি আছে, কেউ ঠিক আছে ম্যাডাম। একটু দেখে কি একটু বলবেন, মানে আমি ভুল বলছি কি? যারা প্যালিয়েটিভে প্র্যাকটিস করছেন আর কেউ কি আমাকে একটু জি ম্যাডাম, ম্যাডাম 5 হ্যাঁ, মিলিগ্রামে মানে 5 ml 5 মিলিগ্রাম থাকে ম্যাডাম। 5 ml 5 মিলিগ্রাম, জি, তাহলে তো পার আমার এম এল ওকে, তাহলে পার এম এল 1 ওয়ান ওয়ান মিলিগ্রাম করে ওয়ান থাকে। এম এর তাহলে 1 মিলিগ্রাম, তাহলে জি সেটা ম্যাডাম। দেওয়াটা ইজি, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি যদি সিওপিডি পেশেন্ট থাকে তাহলে আপনি কিন্তু সিরাপটা ইউজ করবেন, এবং সেই অনুযায়ী যদি ডোজ ইনক্রিজ করতে হয় আপনি ডোজটা ইনক্রিজ করলেন। যখন এলো পেশেন্টের স্টেবল হলো ফর্মটা হলো তখন আপনি পেশেন্টের যে মডিফাইড যে রিলিজ বা সাস্টেন যে রিলিজ সেই ফর্মে আপনি চলে যেতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ফার্স্ট হেডিং গেল ব্রঙ্কোডাইলেটর, সেকেন্ড হেডিং গেল মরফিন বা ওপিওইডস, থার্ড হেডিং কি? ড্রাগ ট্রিটমেন্টের থার্ড হেডিং কি ছিল, কারো মনে আছে? কারো মনে নাই? আবার আমি ব্যাক করবো। অক্সিজেন। অক্সিজেন, ওকে। তাহলে অক্সিজেনটা হচ্ছে কি, মানে আমরা
যে পেশেন্টের হাইপোক্সিয়া আছে, সেটা আইদার রেস্টে হোক অথবা এক্সারশনে হোক, হাইপোক্সিয়া থাকলে আমি অক্সিজেন দিই। এবং সেই ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যে অক্সিজেন স্যাচুরেশনটা দেখি যে 90 অথবা তার কম হলেই কিন্তু আমি অক্সিজেনটা দিই। এবং অক্সিজেন দেওয়ার পরে আমি যদি দেখি যে হ্যাঁ অক্সিজেন দেওয়ার পরে তার সিমটমটা বা ব্রেথলেসনেসটা ইমপ্রুভ হচ্ছে, আমি তখনই কিন্তু কন্টিনিউ করছি। এবং আমার টার্গেট স্যাচুরেশন কত হবে, 94 থেকে 98%। এটা হচ্ছে আমার টার্গেট। কোন ডিজের ক্ষেত্রে স্যাচুরেশনের টার্গেটটা আরেকটু কম হবে? COPD সিওপিডি সেখানে টার্গেট কত হবে? 88%। 92 88 থেকে 92%। ঠিক আছে, তখন কিন্তু আমার টার্গেটটা কম থাকবে। তাহলে এই হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে আমাদের পেশেন্টের কিন্তু আমি অলরেডি কি বলে এসেছি যে লাস্ট ফিউ উইকে 70% থাকে এবং লাস্ট উইকে সিভিয়ার বিজনেস থাকে 25%। কিন্তু আপনি যখন দেখবেন যে অক্সিজেন দেওয়ার পরেও তার বিজনেসের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না বা স্যাচুরেশনে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন কিন্তু আসলে আপনি অক্সিজেন ট্রাই করবেন। এটার অ্যাকচুয়ালি আর কোনো তখন আর রোল নেই। ঠিক আছে, এটা আপনি এগুলোকে প্রপারলি কাউন্সিলিং করে নিয়ে বুঝাইতে হবে যে এই ক্ষেত্রে আর অক্সিজেনের কোনো রোগ নেই। কিন্তু পেশেন্টরা প্যানিক থাকে, যে মনে করে যে না শ্বাসকষ্ট হচ্ছে মানেই অক্সিজেন লাগবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটুখানি আপনাকে কাউন্সিলিং করা, পেশেন্ট তো হয়তো ওই রকম সিচুয়েশন না থাকলে পেশেন্ট পার্টিকে বোঝানো যে এই সময় অক্সিজেনের আর কোনো রোগ নেই, তখন নন ফার্মাকোলজিক্যাল মেজার্স বা ওপিয়াইডের মেইন, যেটা আমরা অলরেডি বলে এসেছি। ফোর্থ হেডিং কি? ড্রাগ ট্রিটমেন্টের ফোর্থ হেডিং ভুলে গেছি ম্যাম। Anxiolytics. অ্যাঞ্জিওলাইটিস আমাদের ক্যান্সার পেশেন্ট গুলো ইনভ্যারিয়েবলি তাদের কিছু সাইকোলজিক্যাল ডিস্ট্রেস থাকেই, এবং এই যে প্রেগনেন্সি থাকে এটার জন্য তাদের একটা ফিয়ার থাকে, যে সাডেন ডেথের একটা ফিয়ার থাকে। তাহলে এই জিনিসগুলোকে মিনিমাইজ করার জন্য আমরা ডায়াজিপাম বা লোরাজিপাম ইউজ করতে পারি। এবং লাস্ট অপশনে আমরা বলি যে মিরাজোলামটা আপনারা কি স্পেশাল কোনো কিছু বলবেন যে এই ক্ষেত্রে আমরা কমনলি ইউজ করে থাকি? এন্ডোস্কোপিতে ইউজ করা হবে। সরি, এন্ডোস্কোপি বা কলোনোস্কোপিতে কমনলি ইউজ করি। না ব্রেথলেসনেস মানে ব্রেথলেসনেস বা সেটা কোন কোন টাইমের বা কোন সময়কার ব্রেথলেসনেস জন্য আমরা প্রিফার করি? ডেথ রেটার্ডেশন, প্যালিয়েটিভ ডাইং সিডেশন প্যালিয়েটিভ সিডেশন, টার্মিনাল ব্রেথলেসনেস, তখন কিন্তু আমার মিরাজোলামকে কিন্তু আমরা এনকারেজ করি। মিরাজোলাম এবং মরফিন, এটা আর কোনো ভাবে কি আমরা দিতে পারি? সিরিঞ্জ ড্রাইভারের নাম কেউ শুনেছেন? জি জি ম্যাডাম, আপনাদের দেখার সুযোগ হয়েছে? আপনারা প্র্যাকটিস করেন কি? দেখেছি ম্যাডাম। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে মিরাজোলাম বা মরফিন আমরা টার্মিনাল ব্রেথলেসনেস এর ক্ষেত্রে কিন্তু সিরিঞ্জের ড্রাইভার দিয়েও ইউজ করে থাকি। আচ্ছা, এই যে ড্রাগ ট্রিটমেন্ট বললাম, এর বাইরে কি আর কোনো ট্রিটমেন্ট আছে যেটা আমি হেডিং এ দেখাইনি বা আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ রোল থাকতে পারে, এরকম কোনো কিছু আছে? স্টেরয়েডের কোনো রোল আছে? আমরা তো কত কাজেই স্টেরয়েড দিয়ে থাকি, এখানে কি রোল আছে কোনো? মনে হয় না কি মনে ম্যাডাম। হয়? মনে হয় না। আচ্ছা, আর কেউ কোনো কিছু বলবেন? একদমই নাই? ওকে, এই কন্ডিশন গুলোর ক্ষেত্রে আছে। দেখেন আমি অলরেডি কিন্তু বলে আসছি, হ্যাঁ, যে স্টেরয়েড কি করে, যে এটা টিউমার অ্যাসোসিয়েটেড ইডিমাটা কমায়, সেই হিসাবে কিন্তু ব্রেথলেসনেসটাকে ইমপ্রুভ করতে পারে। যে কোনো ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, এসবিএসিও অথবা মাল্টিপল যদি লাং মেটাস্টেজ থাকে, আর একটা কন্ডিশন হচ্ছে লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসিস। তাহলে এইসব কন্ডিশন যদি থাকে তাহলে স্টেরয়েডের কিছু রোল আছে। কিছু কিছু পেপারে কিন্তু বলে, কিছু কিছু রিসার্চ পেপারে কিন্তু বলে যে এই ক্ষেত্রে স্টেরয়েডের রোল আছে, তাহলে আমরা কিন্তু সেই অনুযায়ী ইউজ করবো। তাই সেই ক্ষেত্রে এগুলো প্রিফারেবল হলো স্টেরয়েড কোনটা? ডেক্সামিথাসোন। কিন্তু আমরা এটা কয়দিন ইউজ করবো? লেখা আছে কয়দিন ইউজ করবো? 7 days। 7 days করলে আমরা 7 days করবো। আর যদি ইমপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনি স্টপ করে দিতে হবে। আর আর আসলে কোনো রোল নাই। ঠিক আছে,
যে কিছু হইলেও হলো এই সব কন্ডিশনে হতে পারে, কিন্তু যদি 7 দিনের মধ্যে যদি কোনো ইমপ্রুভ না হয় তাহলে ইটস বেটার টু স্টপ। ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। যদি হুম। ইমপ্রুভ হয় সেক্ষেত্রে কতদিন ইউজ করা যেতে পারে? সরি সরি, আমি য- কোশ্চেনটা বুঝতে পারি। যদি যদি ইমপ্রুভ দেখা যায় সেক্ষেত্রে হুম। আমরা ম্যাক্স কতদিন ইউজ করতে পারবো? ম্যাক্সিমাম হচ্ছে কি, আমরা যেটা বারবারই বলি যে ডিপেন্ডেন্সি যে তৈরি করে বা স্টেরয়েডের যে সাইড ইফেক্ট গুলো সেটা লেস দেন 3 উইকস 21 এর ডেজ আমরা বলে থাকি। জি। ঠিক আছে, লেস দেন 3 উইকস। তবে আমাদের পেশেন্ট গুলো আসলে সার্ভাইভালি কম, মানে দেখা যায় কি যে ওই অনেক পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু এতদিনও হয়তো ব্যবহার করার সুযোগ হয় না। মানে আপনি আহ, সব সব প্রত্যেকটা পেশেন্টের আসলে ইন্ডিভিজুয়ালাইজড, তাহলে সেই হিসাবে আপনি ইউজ করতে পারেন, কিন্তু প্রিফারেবলি লেস দেন 3 উইকস। ঠিক আছে। জি। জি ম্যাম। ওকে, এখন এই পর্যন্ত ব্রেথলেসনেস সম্পর্কে আমরা 3টা পর্যন্ত বললাম, আপনারা যে আমাকে কি বলবেন? আচ্ছা, এরপরের সিমটমটা কি? আচ্ছা, এখানে একটু আমি দেখাই পরের সিমটমটা আসার আগে প্রগনোসিসটা বোঝানোর জন্য, যে যেহেতু আমরা বারবারই বলতেছি যে আমাদের প্যালিয়েটিভ মেডিসিনের একটা ওয়ান অফ দা 3 মোস্ট কমন যদি সিমটম বলি সেটা ব্রেথলেসনেস, তাহলে সেটা প্রগনোসিসটা আপনি যদি একটু জানেন তাহলে আপনি কাউন্সিলিং করতে বা ডিলিং করতে সুবিধা। যে ব্রেথলেসনেস অন এক্সারশন যদি থাকে তাহলে তার লংগিভিটি বা প্রগনোসিস আমি বলতেছি যে মান্থস টু ইয়ার। যদি অ্যাট রেস্টে থাকে তাহলে উইকস টু মান্থস। আর টার্মিনাল যদি ব্রেথলেসনেস থাকে তাহলে সেখানে আমরা বলতেছি ডেজ টু উইকস। মানে এটা আপনার পেশেন্টের বা পেশেন্ট পার্টি কাউন্সিলিং এর জন্য বা আপনার কি ধরনের ম্যানেজমেন্ট করবেন সেটা বোঝার জন্য এই প্রগনোসিসটা আপনি একটু জেনে রাখবেন। হ্যাঁ, সোফার ব্রেথলেসনেস পর্যন্ত অনেক কিছু আমরা বললাম, এরপরে আমরা চলে আসি কাফ। বাকি সিমটম গুলো আমি একটুখানি মানে খুব র্যাপিডলি শেষ করে ফেলবো, কারণ আমাদের মেইন সিমটমটা ডিসকাস করা শেষ। কাফটা কি, যেটা আমি ডেসক্রিপশনে গেলাম না, যেটা ফিজিওলজিক্যাল একটা রেসপন্স, আপনারা জানেন। কখন এটা প্যাথোলজিক্যাল হতে পারে? যদি এটা ইনএফেক্টিভ হয়, যদি এটা ডিস্টার্ব করে স্লিপ, রেস্ট এবং ইটিং বা সোশ্যাল অ্যাক্টিভিটিসকে, এবং ইম্পর্টেন্ট কোনো অ্যাসোসিয়েটেড সিমটমের সাথে যদি কাফটা রিলেটেড থাকে, তাহলে তখন আমাকে এটা সার্চ করতে হবে যে এটার কারণটা কি। আমরা জানি যে লাং ক্যান্সার পেশেন্টের খুব কমন একটা কমপ্লেন হচ্ছে 80%। ইভেন আপনার যে কোনো টার্মিনাল ক্যান্সারের আপ টু 50% পেশেন্টের কিন্তু কাফ নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, অ্যাকিউট কাফ এবং ক্রনিক কাফ, এখানে আমি ডিউরেশনটা দেখালাম, ডিটেলস আমি বলছি না। কজেস অফ কাফ, এখানে ব্রড হেডিং গুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। একটু আপনারা আমি প্রত্যেকটা কারণ বলবো না, একটু যদি আপনারা ফলো করেন ছবিগুলো, যে কার্ডিও রেসপিরেটরি কিছু কজ আছে, ইসোফেজিয়াল কজের মধ্যে জার্ড, অ্যাসপিরেশন হতে পারে কি কি কন্ডিশনে, যে বালবার পালসি বা নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন যে কোনো কারণে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কমনলি জানি যে এসি ইনহিবিটর, ঠিক আছে, বিটা ব্লকারও এই ধরনের কমপ্লিমেন্ট করে, এবং আমাদের প্যালিয়েটিভ রিলেটেড কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এটা ইটসেলফ কিন্তু কাফ তৈরি করে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু আপনার জানা থাকতে হবে। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। ইভালুয়েশনের ক্ষেত্রে ঘুরে ফিরে সেই একই জিনিস, আপনি হিস্ট্রি নেবেন যেটা অলমোস্ট সিমিলার টু ব্রেথলেসনেস ছিল। ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে জেনারেল এক্সামিনেশন যেমন আমরা করলাম, অ্যাট দ্য সেম টাইম প্রিকর্ডিয়াম এবং চেস্ট এক্সামিনেশন করলাম। ইনভেস্টিগেশন গুলো এসেনশিয়ালি আমি এটা বলবো যে আপনি যদি কজ স্পেসিফিক সবার ক্ষেত্রে করবেন না, যার ক্ষেত্রে মনে করবেন যে আন্ডারলাইং প্যাথোলজি এরকম হতে পারে, যদি এটা মনে করেন যে আপনার লাং ম্যালিগনেন্সি হতে পারে, তাহলে আপনি এক্সরে চেস্ট করবেন, স্পুটাম করবেন, তারপরে ব্রঙ্কোস্কোপি বা সিটি চেস্ট এই অনুযায়ী করবেন, যে ইটিওলজি সেই অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করবেন। কিন্তু আমাদের মেইন যে প্যালিয়েটিভের পার্সপেক্টিভে যদি আমরা কথা বলি, তাহলে নিচের কথাগুলো ইম্পর্টেন্ট। যে ইভলিউশনের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এই কাফটা কি ওয়েট কাফ অর ড্রাই কাফ, এটা আপনাকে জানতে হবে, পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেওয়ার সময় জানতে হবে। ইজ দ্য কাফ কজড বাই দ্য ক্যান্সার, ঠিক আছে, যে ক্যান্সার ইটসেলফ এটার কারণ কিনা, তাহলে এই জিনিসটা আপনি ইভালুয়েট করার চেষ্টা করবেন। সেই অনুযায়ী কিন্তু আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন আপনি অলরেডি জানেন। ক্যান দ্য ক্যান্সার বি মডিফাইড, দ্যাট মিনস কি, যে ক্যান্সারের জন্য যদি আমি রেডিওথেরাপি দিয়ে থাকি, যেটা আমরা বলি যেটা ব্র্যাকিথেরাপি,
তাহলে সেই ব্র্যাকিথেরাপি দিয়ে কি হলো, সেই কাফটা কি হলো রিডিউস করা পসিবল কিনা, তাহলে সেটাও আপনার কনসিডারেশনে থাকবে। ঠিক আছে, লাস্ট হেডিং কি, ক্যান দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্যান্সার বি মডিফাইড, দ্যাট মিনস যে ক্যান্সারের হলো আর আর কি কি ধরনের হলো অ্যাসোসিয়েটেড হলো বা কি ধরনের মেটাস্টেসিস থাকতে পারে, যেমন আমরা বলি যে প্রলিফেশন। ঠিক আছে, যে এই প্রলিফেশনটা যদি থাকে, যে ক্যান্সারের রিলেটেড কোনো কিছু, তাহলে সেটা আমি দিয়ে ড্রেন যদি করতে পারি, তাহলে ওনার ব্রেথলেসনেস কাফ দুইটাই কমবে। তাহলে আমার নিচের 4টা হেডিং প্যালিয়েটিভের পার্সপেক্টিভে বা ম্যানেজমেন্ট পারপাসে ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল ম্যানেজমেন্ট সেই 3টা হলো কমন হেডিং। আমি কারেক্টেবল কজ থাকলে সেটা কারেক্ট করছি, যে স্মোকিং থাকলে আমি গ্র্যাজুয়াল স্মোকিংটা সিজেশন করলাম, পোস্ট নেজাল ড্রিপ থাকলে সেই অনুযায়ী ট্রিট করলাম, অ্যাজমা সিওপিডি থাকলে এলো ব্রঙ্কোডাইলেটর, তারপরে স্টেরয়েড এগুলো ইউজ করলাম। যদি জার্ড থাকে তাহলে কিছু নন ফার্মাকিউটিক্যাল মেজার্স এর সাথে সাথে পিপিআই রোল আছে। এসি ইউনিটর যদি থাকে তাহলে আপনি স্টপ করে এআরবি তে চলে গেলেন, এগুলো হচ্ছে কারেক্টেবল কজ। ঠিক আছে, কারেক্টেবল কজ হয়ে গেলে তারপরে পরের অপশনটা কি হবে, সেকেন্ড হেডিং কি হবে, নন ফার্মাকোলজিক্যাল। ঘুরে ফিরে সেই একই জিনিস, যে ওয়েট কাফ, দ্যাট মিনস যে তার স্পুটাম প্রোডাকশন আছে, তাহলে আপনাকে পেশেন্টকে এলো কিভাবে সে এলো কাফটা ইফিসিয়েন্টলি এলো মানে কিভাবে ইফিসিয়েন্ট এলো কাফ সে প্রডিউস করতে হবে, সেই জিনিসটাকে বলতে হবে। যে পেশেন্ট যদি ওনার এলো ব্যাকে যদি এলো লাইং ফ্ল্যাট হয়ে থাকে, তাহলে কিন্তু কাফটা এনকারেজ এলো মানে কাফটা কিন্তু ইফিসিয়েন্টলি বের হবে না। তাহলে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির রোল আছে, স্টিম ইনহেলেশন এটার রোল আছে, এবং ফোর্স এক্সপিরেশন যেটাকে আমরা হাফ বলে থাকি, এটাকেও কিন্তু আপনি এনকারেজ করছেন যদি প্রোডাক্টিভ স্পুটাম থাকে। তাহলে এই হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল মেজার্স। ফার্মাকোলজিক্যাল মেজার্স গুলো কি কি আছে, যদি ওয়েট কাফ থাকে দ্যাট মিনস আমার স্পুটামটাকে বের করা, তাহলে আমরা অলরেডি কিন্তু বলে আসছিলাম যে আমরা নর্মাল স্যালাইন দিয়ে কিন্তু পেশেন্টটাকে নেবুলাইজ করতে পারি, তাহলে সিক্রেশনটাকে মানে একটু থিক সিক্রেশনটাকে থিন করে, তাহলে সে ইজিলি স্পেক্টোরেট করতে পারবে। আদার্স যে অপশন গুলো আছে ড্রাগ, ইউজুয়ালি আসলে এগুলো আমরা ওয়ার্ডে মানে প্র্যাকটিক্যালি আসলে ইউজ করি না, প্রথমটা ইউজ করি। তাহলে এইটা হচ্ছে যে প্রোটিউসিভ অর স্পেক্টোরেট, ঠিক আছে, ফর প্রোডাক্টিভ অর ওয়েট কাফ। এরপরের হেডিংটা হচ্ছে ড্রাই। ড্রাই কাফ হলো এক্ষেত্রে আমরা অ্যান্টিটাসিভ ইউজ করব, এবং আমরা কমনলি ইউজ করে থাকি ওপিয়ার্স। সেই ওপিয়ার্স এর মধ্যে কি কোন ওপিয়ার্স, যে হলো কোডেইনটা উইক যে ওপিয়ার্ড, সেটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, কিন্তু যদি এটা ইনএফেক্টিভ হয় কোডেন থেকে, তাহলে আমরা কিসে চলে যাব, মরফিনে। সেই মরফিনে ওই একই কথা, যে ইমিডিয়েট রিলিজ বা মডিফাইড রিলিজ যেটাতেই আপনি যান না কেন, সেই অনুযায়ী ডোজ আমি ডিটেলস বলছি না, একটু দেখে নিচ্ছেন, এবং আপনি লাগলে ডোজ বাড়াবেন। ঠিক আছে, যদি মরফিনেও কাজ না হয়, আপনি প্রথমে কোডেন দিলেন, তারপরে মরফিন দিলেন, যদি মরফিনেও কাজ না হয়, তাহলে বইয়ে আরো কিছু অপশন আছে, যে সোডিয়াম ক্রোমো গ্লাইকেট, কার্বাপেন্টিন, ডায়াজিপাম, ব্যাকলোফিন। এবং আপনি এক্সটেন্সিভ সার্চ করার পরেও দেখলেন যে কাফের আসলে কোনো ভিজিবল কোনো কজ আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি অ্যামিট্রিপ্টালিন এবং প্রিগাবালিন এটা হলো কম্বাইন্ড ইউজ করতে পারেন ফর কাফ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট। কাফটা কি খুব র্যাপিডলি শেষ হয়ে গেল, মানে কাফ সম্পর্কে আর কেউ কোনো কিছু জিজ্ঞেস করবেন, কোনো কিছু জানার আছে কি, বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা এরকম কিছু? না হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। ম্যাম, আমার একটা হ্যাঁ কোশ্চেন ছিল। প্লিজ। হ্যাঁ ইউজুয়ালি দেখা যায় আমাদের এই ধরনের পেশেন্ট গুলার কাফ যে কমপ্লেনটা, এটা মাসের পর মাস থেকেই যাচ্ছে, মাসের পর মাস থেকেই যাচ্ছে। আমরা অনেক কিছু মেডিসিন দেওয়ার পরও ওপিওয়েড আমরা দিতে পারি না বা কোরিন আমরা দিতে পারি না, কিন্তু নর্মাল যে ট্রিটমেন্ট যেগুলো আছে আমাদের, সিরাপ অ্যাভেলেবল, মডেলিকাস, ডক্সোফেলিন, এগুলো দেই, অনেক সময় অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক দিই, সেফিক্সিন দিই, এগুলো দিয়েও কমে না। হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে, এটা যদি একটু বলতেন। মরফিন যেহেতু আমাদের ক্যাম্প লেভেলে অ্যাভেলেবল না, বা ওকে কোরিনটাও ওকে অ্যাভেলেবল না। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আপনি ইউজুয়াল যেগুলো আমরা বলে আসছি সেটা কিন্তু আপনি অলরেডি ফলো করেছেন, এবং এখানেই তখন আমরা এই জিনিসটা আপনি ট্রাই করতে পারেন, যে অ্যামিট্রিপ্টালিন এবং প্রিগাবালিন। ঠিক আছে,
এবং নন ফার্মাকোলজিক্যাল যে মেজার্স গুলো আছে সেগুলো হলো এনকারেজ করা। আর আর মানে খুব মানে এরকম আসলে হলো অনেক পেশেন্টেরই দেখবেন যে ইসের ক্ষেত্রে যে কাফ আসলে অনেক সময় যে আমরা যে ক্রনিক বলি, ক্রনিক কতদিন বলছি, যে কতদিনে বেশি হলে ক্রনিক? More than ইউজুয়ালি 3 ম্যাডাম weeks. এখানে আমরা আমাদের টয়ক্রস অনুযায়ী মোর দেন 8 উইকস। ঠিক আছে, যে ক্রনিক কাফ কিন্তু হলো এরকম হলে হতে পারে যে ট্রিটেবল কোনো কজ নাই, তখন নন ফার্মাকোলজিক্যাল মেজার্স এর সাথে সাথে আপনি এইটা হলেও কিছুটা হলো আপনি রিলিফ পেতে পারেন। এখন কমপ্লিট রিলিফ সবার ক্ষেত্রে হয়তো পসিবল না, কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে মানে এই এই রিলিফটা হয়। ঠিক আছে, মানে আপনি ট্রাই করলেন। এখন সব পেশেন্টের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই রকম রেসপন্স হবে নট নেসেসারি, কিন্তু বইয়ে এইভাবে করে বলা আছে। ঠিক আছে, জি ম্যাম। ওকে। ম্যাম আমাদের থার্ড, হ্যাঁ প্লিজ। অ্যামিডিপ্টিলিন আর প্রিগাবালিনের ডোজ কি মিনিমাম ডোজ দিয়ে শুরু করবো 25 আর 10, নাকি ডোজ বাড়ানো লাগতে আমি পারে? আমি আমি এলো প্রথমে এলো মানে এটা কি বলে লো ডোজে শুরু করবো। কারণ আপনি এলো এটা খেয়াল করবেন যে অ্যামিট্রিপ্টালিন কিন্তু আবার আমাদের যদি এল্ডারলি পেশেন্ট হয় তাহলে কিন্তু অনেক সময় কিন্তু ওরা টলারেট নাও করতে পারে। আমি লো ডোজে শুরু করব, আপনি যদি মনে করেন তাহলে আপনি গ্রাজুয়ালি বাড়াবেন। থ্যাংক ঠিক ইউ। আছে, ওকে। মানে 25 দিয়ে এলো আপনি এলো শুরু করলেন, সেটা হলো হাইস্ট ডোজ আরো আছে, সেই অনুযায়ী মানে যদি লাগে তাহলে বাড়াবেন, আদারওয়াইজ। থার্ড সিমটম হচ্ছে হেমোপ্রাইসিস। হেমোপ্রাইসিস এর ক্ষেত্রে এখানে আমি শুধু দেখাচ্ছি যে কাফিং আউট অফ ব্লাড। জেনারেলি কি যে এটা হচ্ছে আসলে কি হয় যে স্মল ভলিউমে থাকে এবং এটা সেলফ লিমিট, যে একা একাই ভালো হয়ে যায়। কিন্তু রেয়ারলি যদি এটা হলো ম্যাসিভ হেমোপ্রাইসিস হয় তখন এটা লাইফ থ্রেটেনিং হতে পারে। এখন এই যে ম্যাসিভ হেমোপ্রাইসিস এর কজ গুলো হলো কমন কজ কি, যে আন্ডারলাইন যে লাং ক্যান্সার যদি থাকে, ব্রঙ্কেকটিসিস, কোনো ফাঙ্গাল ইনফেকশন অথবা টিউবারকুলোসিস, তাহলে এগুলো হচ্ছে ম্যাসিভ হেমোপ্রাইসিসের আন্ডারলাইন কজ। আরো কিছু কজ আছে হেমোপ্রাইসিসের, সেই ঘুরে ফিরে যে ক্যান্সার ইটসেলফ একটা কজ, লাং ডিজিজ, ব্রড হেডিং, তারপর কার্ডিওভাস্কুলার কজ আছে, এবং আদার্স কজের মধ্যে ব্লিডিং, ডায়াথেসিস, অ্যান্টিকোয়াগুলেশন, এই কজগুলো আছে। ঠিক আছে, একটু কি দেখেছেন আপনারা বক্সের এইগুলো জি ম্যাম। ইটিওলজি গুলো? ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি যে ইভালুয়েশনের ক্ষেত্রে যে হিস্ট্রি এক্সামিনেশন, যেটা আমরা অলরেডি রেসপিরেটরি সিস্টেমের ব্রেথলেসনেস বা কাফের জন্য যা এক্সামিনেশন করেছি সেই একই ধরনের এক্সামিনেশন এখানেও করছেন। অ্যাট দ্য সেম টাইম ইনভেস্টিগেশন গুলো আপনি যে আন্ডারলাইং প্যাথোলজি যা মনে করছেন সেই অনুযায়ী, এবং প্রাইমারিলি যদি এটা হেমোপ্রাইসিস হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী আপনার চেস্টটা হচ্ছে আদার্স যে সিটি সিটি মানে এটা কি এক্সট্রা চেস্ট, সিটি, চেস্ট অ্যানজিওগ্রাফি যদি করা লাগে, যদিও আমাদের পেশেন্টের ক্ষেত্রে আসলে আমরা করি না ইউজুয়ালি। এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে ব্লিডিং, ডায়াথেসিস অবশ্যই অবশ্যই এক্সক্লুড করতে হবে। এখানে এই এক্সক্লুড করার আর কি কোনো কারণ আছে আমাকে কি বলবেন, যে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি ছাড়াও কি আর কোনো কারণে কি আমার এই ব্লিডিং কোনো ডিসঅর্ডার আছে কিনা চেক করার কোনো প্রয়োজন আছে কিনা, এটা কি কারণে কেউ যদি একটু শেয়ার করেন? হেমাটোমেসিস ম্যাডাম, ওই সিএলডি তে অনেক সময় রাপ্টার ইসোফেজিয়াল ভেরিসিস হতে পারে, ওটা থেকে হতে পারে, মানে আন্ডারলাইং ও যে কিছু ইটিওলজি আছে সেই অনুযায়ী হতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে হেমাটোলজিক্যাল ডিজিজ আমি আপনাকে স্পেসিফাইড করে দিয়েছি যে হেমাটোলজিক্যাল কোন ডিজিজে আপনি তো হেমোপ্রাইসিস হতে পারে, হেমোফিলিয়া 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 হতে পারে, মানে সেটা তো আমি ক্যান্সার ধরে নিলাম। এবং নন ক্যান্সার কি এরকম কোনো কন্ডিশন আছে প্যালিয়েটিভ মেডিসিনের সাথে এটা খুব রিলেটেড, যার জন্য আমাকে অ্যাটলিস্ট এই জিনিসগুলো করতে হবে? ডিআইসি। ডিআইসি, এক্স্যাক্টলি। যে ডিআইসির একটা কমন হেডিং যদি আমরা বলি যে একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে অবস্টেটিক, এবং থার্ড হচ্ছে ক্যান্সার। তাহলে ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ডিআইসি একটা কমন একটা দেখবেন যে কমপ্লিকেশন, তাহলে ডিআইসিও আছে কিনা সেটা আমার কিন্তু এক্সক্লুড করে দিতে হবে। এবং এট দ্য সেম টাইম আপনি যখন ইভালুয়েশন করছেন এই যে হেমোপ্রাইসিস এটা ঘুরে ফিরে, যেমন আমাদের অলরেডি একজন পার্টিসিপেন্ট হেমাটোমেসিস বলে ফেলেছিলেন, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাকে কেয়ারফুলি মনিটর করতে হবে, কেয়ারফুলি হিস্ট্রিটা নিতে হবে যে ওয়েদার ইট ইজ হেমোপ্রাইসিস অর হেমাটোমেসিস, কারণ দুইটা লাইনের অফ ইনভেস্টিগেশনের প্ল্যান কিন্তু টোটালি ডিফারেন্ট বা ম্যানেজমেন্ট ডিফারেন্ট, তাহলে সেটা কিন্তু একটু খেয়াল কর। তাহলে এই আমার ইভালুয়েশনের আমি স্টেপ গুলো বললাম। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কারেক্ট দ্য কারেক্টেড, অলরেডি আমরা যদি ব্লিডিং কোনো ডায়াসিস থাকে যেটা আপনি অলরেডি এক্সক্লুড করা পসিবল, সেটা যদি থাকে সেই অনুযায়ী আপনি ট্রিট করবেন।
পেশেন্ট যদি অলরেডি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট পেয়ে থাকে তাহলে সেটা আপনি স্টপ করলেন, কোনো কারণে বা পেইনের জন্য যদি এনএসআইড পেয়ে থাকে তাহলে আপনি সেটা সুইচ করে প্যারাসিটামলে চলে যান। তাহলে দিজ আর দ্য নন ফার্মাকোলজিক্যাল। সেকেন্ড হেডিং যে নন ড্রাগ। নন ড্রাগের ক্ষেত্রে এখানে দেখেন যে সব জায়গায় এই ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবল না। যদি অ্যাভেলেবল থাকে তাহলে দিজ আর দ্য অপশন: রেডিওথেরাপি, ব্র্যাকিথেরাপি, ক্রায়োথেরাপি, লেজার থেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ইভেন ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশনও অনেক সময় আপনি হেমোপ্টাইসিস এর ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু চলে আসে। কিন্তু এগুলো অ্যাডভান্স জিনিসগুলো হয়তো সব জায়গায় অ্যাভেলেবল হবে না। যদি পসিবল হয় তাহলে আপনি এটা করলেন, সুযোগ থাকলে সেই অপশনটা পেশেন্টের ক্ষেত্রে বা এফোর্ড যদি করতে পারে তাহলে এটা হচ্ছে নন ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে চলে আসে। ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে কি নাম বলবেন, বলেন একজন। ট্রানএক্সামিক অ্যাসিড আছে। ট্রানএক্সামিক অ্যাসিড, এক্স্যাক্টলি এটার রোল আপনারা একটু খেয়াল করেন। এটা আপনারা কিন্তু ইনভ্যারিয়েবলি ওয়ার্ডে ইউজ করেন, ঠিক আছে। ট্রানএক্সামিক অ্যাসিড, এখানে আপনি স্ট্যাট দিলেন 1.5 মিলিগ্রাম করে, এটা পরবর্তীতে স্টার্ট দেওয়ার পরে 1 গ্রাম করে টিডিএস শুরু করেন। এই ডোজে যদি 3 দিন মেনটেন করার পরেও যদি আপনার ব্লিডিংটা স্টপ না হয় তাহলে আপনি ডোজটা বাড়াবেন, ইভেন 2 গ্রাম টিডিএস করে দিতে পারবেন। খেয়াল করেন ডোজগুলো, যে আমরা বাড়াবো কি বাড়াবো না এই জিনিসগুলো খেয়াল করি। আপনি 2 গ্রাম টিডিএস পর্যন্ত দিতে পারবেন। যখন ব্লিডিংটা স্টপ হলো তার 1 সপ্তাহ পরে আপনি এটা ডিসকন্টিনিউ করে দিতে পারেন, অথবা যদি মনে করেন যে না পেশেন্টের হলো কিছু আন্ডারলাইং এমন রিস্ক ফ্যাক্টর আছে যে আবারও ব্লিডিং হতে পারে, তখন লো ডোজে রেখে দিতে পারেন, ঠিক আছে। এবং নেবুলাইজড ট্রানএক্সামিক অ্যাসিডও আছে। এই নেবুলাইজড ট্রানএক্সামিক অ্যাসিড এলা কিভাবে পসিবল দেওয়া? ইনজেকশনটা হচ্ছে আমরা নেবুলাইজিং সলিউশন হিসেবে ইউজ করব। এক্স্যাক্টলি, ইনজেক্টেবল ফর্মটাই আমরা নেবুলাইজড হিসাবে ইউজ করতে পারি। তাহলে এই গেল ড্রাগ ট্রিটমেন্ট। তাহলে হেমোপ্টাইসিস সম্পর্কে মোটামুটি এলো আমাদের যে আমরা যা যা প্র্যাকটিস করি এলো বলা শেষ। আমরা আমি এই পর্যন্ত আমাদের হলো ওয়ার্ডে 2 জন পেশেন্টের ম্যাসিভ হেমোপ্টাইসিস দেখেছি, এবং আসলে এই জিনিসটা সামনে থেকে দেখাটা খুবই খুবই প্যাথেটিক। তো যার ক্ষেত্রে এরকম রিস্ক থাকবে বা আর আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারছেন, তার ক্ষেত্রে আপনি কি করবেন বা ওই সময় ম্যানেজমেন্টের আপনি কি কি অপশন চিন্তা করবেন সেগুলো একটুখানি করা, যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট প্ল্যানটা কি হবে সেটা পেশেন্টকে এবং পেশেন্ট ফ্যামিলিকে আপনি এটা জানাবেন। এবং ওই যে ম্যাসিভ হেমোপ্টাইসিস হচ্ছে তখন তো তার ভাইটালস তো আনস্টেবল হতে পারে। তো ওই সময় পেশেন্ট সিপিআর নিবে কি নিবে না এটা আপনি আগে থেকেই পেশেন্টের সাথে পেশেন্ট পার্টির সাথে কথা বলে ডিসাইড করে রাখতে হবে যে পেশেন্টকে ওই সময় আপনি সিপিআর দিবেন কি দিবেন না। এটা কিন্তু প্যালিয়েটিভের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু জিজ্ঞেস করি, কিন্তু হয়তো দেখবেন যে অন্য জায়গায় বা আইসিইউতে ওরা ইনভ্যারিয়েবলি সিপিআর দিয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু পেশেন্টের অটোনমিকে চয়েস করব। পেশেন্ট যদি বলে যে না আমি সিপিআর আমার যাই কন্ডিশন হোক না কেন আমাকে সিপিআর দিবেন না, তখন কিন্তু আমরা কিন্তু সিপিআরটা আমাদের ইথিক্যালি কিন্তু সেই রাইটটা আমার নেই। কিন্তু আপনি যদি কনভিন্স করতে পারেন যে পেশেন্টকে যে না এটা জরুরি, তাহলে হয়তো দিতে পারেন। কিন্তু পেশেন্ট যদি না এগ্রি করে তাহলে আপনি পারফর্ম করবেন না। এই জিনিসগুলো আগে থেকে আপনি ক্লিয়ার হবেন। এবং ম্যাসিভ যেহেতু হেমোপ্টাইসিস হয়, এত মানে তাজা রক্ত দেখতে ভালো লাগবে না, তখন আপনার কিন্তু হাতের কাছে ডার্ক টাওয়েল রাখবেন, যেটা সেটা যেমন লাল কালার হতে পারে অথবা সবুজ কালার, যেগুলো তে বোঝা যাবে কালারটা, মানে আপনাকে প্যানিক স্টেটটা কম তৈরি করবে। এবং এই সময় কিন্তু আপনাকে কখনো পেশেন্টটাকে আনঅ্যাটেন্ডেড অবস্থায় রাখবেন না। এবং আনট্রিটেড হেমোপ্টাইসিস মোর দেন 50% পেশেন্টের মর্টালিটি রেট। এবং এই পেশেন্টের ক্ষেত্রে ওই যে আমরা ঘুরে ফিরে বলি যে মরফিন এবং মিরাজোলাম, যে টার্মিনাল ব্রেথলেসনেস এর ক্ষেত্রে ইউজ করি, এই ম্যাসিভ হেমোপ্টাইসিস এর ক্ষেত্রেও সেটা সিরিঞ্জ ড্রাইভারেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে এই হচ্ছে আমার হেমোপ্টাইসিস রিলেটেড জিনিসগুলো। হিককাপটা আমাদের কমন একটা প্রেজেন্টেশন। হিককাপ কি এটা আমি ডিটেলস বলতেছি না, ডেফিনেশনে এটা আমি গোত্র করছি না। ইটিওলজি যদি আপনি দেখেন যে আমি বডির যদি উপর থেকে শুরু করি, যে সিএনএস কজ, হেড নেক কজ, থোরাসিক কজ, অ্যাবডোমিনাল কজ, ঠিক আছে, যে এগুলোর আন্ডারলাইন কিছু প্যাথোলজির জন্য হিককাপ হয়, মেটাবলিক কিছু কজের জন্য হবে, এবং কিছু ড্রাগ কারণ আছে। এর মধ্যে থেকে আপনি কি আমি যেটা আমার জানানো খুব জরুরি বা আপনাদের
জিজ্ঞেস হলো আপনি আমাকে করতে পারেন যে মোস্ট কমন কারণ কি 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 বলবেন? আমি সবগুলো কারণ এখানে গোত্র করছি না, কমন কারণ যদি জিজ্ঞেস করি তাহলে কি বলবেন? কারো কোনো আইডিয়া হিকাপের কমন কারণ? নোবডি? অ্যাসিড বেজ ইমব্যালেন্স, হ্যাঁ, সরি, অ্যাসিড বেজ ইমব্যালেন্স স্টোমাকের, একটু জোরে, আমি আমি আসলে বুঝতে পারছি না। অ্যাসিড বেজ ইমব্যালেন্স স্টোমাকে, মানে হ্যাঁ হঠাৎ হ্যাঁ, করে অ্যাসিডিটি বাড়লে। ওকে ওকে, তাহলে স্টোমাক হলো ডিস্টেনশন ডিউ টু অ্যানি কজ। ঠিক আছে, তাহলে ওই হেডিং এ আমি আমি আপনার কজটাকে রেখে দিলাম। আর কোনো কিছু, আর কোনো কিছু বলবেন? ওকে, এই এই চারটা কারণ আপনাকে ভুললে চলবে না। ঠিক আছে, গ্যাস্ট্রিক ডিস্টেনশন ডিউ টু অ্যানি কজ, জার্ড, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যে কোনো কারণে যদি ডায়াফ্রাম ইরিটেট হয় তাহলে সেইটা, যে কোনো কারণে যদি ফ্রেনিক নার্ভ ইরিটেট হয় তাহলে সেই কারণ। তাহলে আপনি যদি এই কারণগুলো মনে রাখেন যে এগুলো মোস্ট কমন কারণ, সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে এই অনুযায়ী কিন্তু ম্যানেজমেন্টটাকে ডিনোট করা হয়েছে। তাহলে সেগুলো আমরা এখন একটু দেখি। ম্যানেজমেন্ট ইভ্যালুয়েশন, এখানে স্পেশাল আর কোনো কথা না, অলরেডি আপনি ইটিওলজি দেখে এসেছেন, সেই অনুযায়ী হিস্ট্রি এক্সামিনেশন করবেন, ইনভেস্টিগেশন করবেন, স্পেশাল ইনভেস্টিগেশন যদি লাগে তাহলে আপনি এগুলো করছেন। এখানে আমি ডিটেলস গোথ্র করছি না। কারেক্ট দ্য কারেক্টেবল, দ্যাট মিনস যেটা আপনি অলরেডি ইটিওলজি জানেন, যেটা হলো কারেক্ট করা পসিবল সেটা হলো করছেন। মোস্ট কমন কারণ হিসাবে আমি এগুলো বলেছি যে স্টোমাক ডিস্টেনশন, সেই ডিস্টেনশনটাকে কমানোর জন্য আপনি কি কি মেজার্স নিতে পারেন? যে আপনি অল্প অল্প করে খান, ফ্রিকুয়েন্ট খান। ঠিক আছে, আপনার মেইন যে মিল বা মেইন যে ফুড, সেইটা খাওয়ার পরে একটু গ্যাপ দিয়ে আপনার আপনার মেইন ফ্লুইডটা খান। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে যে আপনার মিল খাওয়ার সাথে, ফুড খাওয়ার সাথে সাথেই আপনার মেইন ফ্লুইডটা খাবেন না, গ্যাপ দিয়ে খাবেন। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে এটা হচ্ছে যাতে স্টোমাক ডিস্টেনশনটা যতটুকু আমার মিনিমাইজ করা পসিবল সেই মেজার্স গুলো আমরা নিই। তাহলে কারেক্ট দ্য কারেক্টেবল, আমার ফার্স্ট হলো এটা শেষ, প্রিন্সিপাল শেষ। সেকেন্ড হচ্ছে নন ড্রাগ ট্রিটমেন্ট, এটা আপনারা ইনভ্যারিয়েবলি সবাই জানেন যে এখানে আপনি ওরোফ্যাঞ্জিয়াল স্টিমুলেশন করছেন, সেটা কি কি মাধ্যমে? যে স্মেলিং সল্ট, গ্রানুলেটেড হলো সুগার আপনি দিতে পারেন, ড্রাই ব্রেড অর ক্রাস্ট হলো রাইস আপনি পেশেন্টকে দিতে পারেন। আমাদের হার্ড প্যালেট এবং সব প্যালেটের যে জাংশন, সেখানে আপনি একটা মেসেজ করতে পারেন। আপনি ফোর্সফুল টাং ট্র্যাকশন করতে পারেন, যেটা ইন্ডিউস করবে গ্যাগ রিফ্লেক্সকে, তাহলে ওর হিককাপটা স্টপ হতে পারে। তাহলে এই হচ্ছে স্টিমুলেশন মেজার্স গুলো আপনাকে নন ফার্মাকোলজিক্যাল মেজার্স চিন্তা করতে হবে। ইনডাইরেক্ট স্টিমুলেশন কি হতে পারে? ফ্যারিংসের, মানে যে কোনো ভাবে হোক কি মাইন্ডটাকে ডাইভার্ট করা। দ্যাট মিনস যে আপনারা কাপের যে ইউজুয়াল যে আমরা হ্যান্ডেলটা ধরে খাই, সেই সাইডটা না ধরে রং সাইড দিয়ে খেলেন। যে পার্সনের হিকাপ হচ্ছে তার শার্টের ভিতরে, জামার কাপড়ের জামার ভিতরে একটা ঠান্ডা একটা চাবির একটা রিং আপনি ছেড়ে দিলেন যাতে সে ডাইভার্ট হয়। ওকে, তাহলে এই জিনিসগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন। ভ্যাগাল স্টিমুলেশন কিভাবে পসিবল সেই জিনিসগুলা, যে আপনি ফেসে যদি কোল্ড কম্প্রেশন দেন বা ক্যারোটিড সাইনাস মেসেজ করেন তাহলে হতে পারে। রেসপিরেটরি ম্যানুভার্স, রেসপিরেটরি ম্যানুভার্স এর মধ্যে আমরা কোন জিনিসটা কমনলি করে থাকি? ব্রেথ হোল্ডিং। ব্রেথ হোল্ডিং করে থাকি, তাই না? তাহলে ভালসালভা ম্যানুভার করেও সেটা করা যায়। আর একটা হচ্ছে ওই যে আমরা কিন্তু একটা পলিথিনের ব্যাগ কি করি, পলিথিনের ব্যাগে আমাদের নিঃশ্বাসটা ছাড়লাম, এরপরে আবার ওখান থেকে নিলাম। আবার ওইটা নিলাম, এই যে রিব্রিদিং। ঠিক আছে, তাহলে এই জিনিসটাও কিন্তু এই ম্যানুভার করে কিন্তু আপনি হিককাপকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, তাহলে এই নন ফার্মাকোলজিক্যাল মেজার্স গুলো আপনি কিন্তু একটু মনে রাখা, যে অবশ্যই অবশ্যই ট্রাই করা। যদি এটা ফেইল হয় তাহলে আপনি ফার্মাকোলজিক্যাল অপশন গুলো আছে। সেই ফার্মাকোলজিক্যাল অপশন গুলো কি কি? যে আমরা অলরেডি কিন্তু বলেছি যে গ্যাস্ট্রিক ডিস্টেনশন একটা মেইন একটা কজ। তো গ্যাস্ট্রিক ডিস্টেনশন যদি থাকে তাহলে আপনি কি ইউজ করবেন? যে প্রোকাইনেট, যে মেটোক্লোপ্রোমাইড, অথবা আমরা কি ইউজ করে থাকি? আমরা কি ইউজ করে থাকি কোন প্রোকাইনেটিক? ডমপেরিডন ইউজ করে থাকি, তাহলে ডমপেরিডন ইউজ করে থাকেন। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স যদি থাকে তাহলে আপনি পিপিআই, অ্যান্টিফ্ল্যাটুরেন্ট এগুলো ইউজ করবেন। এরপরে হচ্ছে
আপনার সেকেন্ড কি, যে সেন্ট্রাল সাপ্রেশন অফ হিক্কাপ রিফ্লেক্স। এই রিফ্লেক্সটাকে আপনি এখন সেন্ট্রালি ব্লক করছেন। এর মধ্যে 3টা লাইন অফ অপশন আছে। ফার্স্ট লাইন অফ অপশন কি কি? আপনারা ঘুমায় যান কিনা এই জন্য হলো আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি। ফার্স্ট লাইন অপশন কি? ব্যাকলফ ব্যাকলোফেন আছে, আমরা কিন্তু প্র্যাকটিস করি। আর আর আরো হয়তো অনেকে জানেন না, গাবাপেন্টিনও করা যায়। ঠিক আছে, সেকেন্ড লাইন অপশন কি? আমরা অলরেডি এটা ইউজ করে থাকি, মেটোপ্রোমাইড যে ডম্পেরিডন আমরা ইউজ করে থাকি। থার্ড লাইনের মধ্যে কি আছে? থার্ড লাইনের মধ্যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, লেখাই আছে, হ্যাঁ, হ্যালোপেরিডল লেখাই আছে, হ্যালোপেরিডল। একটুখানি এলো পড়ে ফেলেন, যে নিফিডিপিন আছে, মুভিডিপিন আছে ভ্যালপ্রয়েড আছে, হ্যালোপেরিডল আছে। লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, মিডাজোলাম আমাদের প্যালিটিভের জন্য মিডাজোলাম খুবই একটা ইম্পর্টেন্ট একটা ড্রাগ। তাহলে আপনি এই অপশনগুলো থার্ড লাইন হিসাবে চিন্তা করতে পারেন, যদি আপনার কারেক্টেবল কজ যদি না পান, অথবা নন ফার্মাকোলজিক্যাল মেজার্স যদি ইনএফেক্টিভ হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আপনার কাফের জন্য ম্যানেজমেন্ট শেষ হলো। প্লুরাল ইফিউশন, এটা কি কোনো সিমটম? সবাই ঘুমায় পড়ছে কিনা কে জানে। সাইন। প্লুরাল ইফিউশন না কি ম্যাডাম, কোনো এটা একটা সিমটম? কন্ডিশন। হুম, না না, এটা কন্ডিশন ম্যাডাম। একটা কন্ডিশন, এক্স্যাক্টলি। কিন্তু তারপরেও কি এই জিনিসটা একটুগুলি বলার কারণ হচ্ছে যে ইনভ্যারিয়েবলি দেখবেন যে আপনারা ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন নিয়ে ডিল করছেন, এবং যেহেতু এটা ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন, এটা কিউরেবল না। একটু মিনিমাম কিছু জিনিস জানানোর জন্য আসলে আমি পরের এই স্লাইড গুলো রেখেছি, এবং টয় ক্রসে এটা বিশাল একটা চ্যাপ্টার আছে। মানে ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন এটা একটা ক্লাসই পুরো দরকার, এটা অনেক কিছু জানা আছে। তাহলে প্রলিফেশন কি, এখানে যদি আমি মেইন যদি প্যাথোলজি বলি, যে লাং ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার কমন দুইটা, যে মেল ফিমেল, এবং এইটা 2/3 অফ যে প্রলিফেশন সেটা কভার করছে ম্যালিগন্যান্ট প্রলিফেশন। তাহলে সেই হিসাবে একটু আমরা দেখে যাচ্ছি যে আমি কি করব। যেহেতু আমি বলছি যে এটা ম্যালিগন্যান্ট প্রলিফেশন, এটা কিউরেবল না, ইনকিউরেবল, তো আমার এসেনশিয়ালি এটা প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট লাগবে। এবং এই ম্যানেজমেন্ট গুলো কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। সেই ফ্যাক্টর গুলো কি কি? 4টা হেডিং আছে, একটু কি বলবেন কেউ? 4টা হেডিং কি? হ্যালো, কি কি ফ্যাক্টরের উপর এলো ম্যানেজমেন্টটা এলো ডিপেন্ড করবে? শোনা যাচ্ছে কি আমার কথা? সেভারিটি অফ সিমটমস, হুম, patient's performance status or prognosis, yeah, likelihood of response to systemic therapy, example chemotherapy, biological or hormonal therapies, আর fourth degree of lung re-expansion following drainage of pleural fluid. মানে এই এই কথাগুলো কি ক্লিয়ার? যে এই এই যে আমি ট্রিটমেন্ট অপশন গুলো বলবো, এই কয়েকটা ফ্যাক্টরের সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, এখন জি আমি যদি অপশন গুলো দেখাই তাহলে কিন্তু আপনি বুঝবেন যে কিভাবে রিলেটেড। ওকে, অপশন গুলো কি? যে আমি যেটা বলতেছিলাম, যে সিভিয়ারিটি অফ সিমটম, দ্যাট মিন যদি পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক থাকে, স্মল প্রলিফেশন থাকে, তাহলে আপনি কি করবেন? অনলি মনিটর করবো ম্যাডাম। মনিটর করবো অনলি মনিটর, অনলি মনিটর। ঠিক আছে, তারপর আমি বললাম যে পারফরমেন্স স্ট্যাটাস অর প্রগনোসিসের সাথে রিলেটেড। তো আমি যদি দেখি যে পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস পোর এবং প্রগনোসিস হচ্ছে less than 4 weeks, তখন আমার অপশন কি হবে? প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করবো না প্লুরাল ফ্লুইড প্লুরাল অ্যাসপিরেশন করব। আমি যদি দেখি যে না, পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস ভালো আছে, পেশেন্টের প্রগনোসিস more than 4 weeks, তখন আমার কি অপশন? ইন্টারকোস্টাল ড্রেনেজ এন্ড ফ্লুরোডেসিস And followed by fluorosis. What is fluorosis? Fluorosis মানে কি? প্লুরাল কয়টা কাভারিং? Visceral and pleural. ভিসেরাল Sorry. এন্ড Visceral প্যারাইটাল। and parietal. হ্যাঁ, ভিসেরাল প্লুরা, প্যারাইটাল প্লুরা। তাহলে এই যে এই দুইটার মাঝখানেই তো হলো প্লুরাল স্পেস, এই মাঝখানেই তো হলো ফ্লুইডটা জমে, তাই না? জি ম্যাডাম, দুইটা ফিউজ করে দেবো আর ঠিক কি আছে, আমরা। দুইটা ফিউজ করে দাও। ঠিক আছে, এবং এই এই কি জিনিস দিয়ে ফিউজ করবেন এটা বিশাল আর একটা টপিক আছে। কারো ব্লিউমাইসিন কারো দিয়ে হ্যাঁ, ব্লিউমাইসিন দিয়ে করা যায়। আর কেউ কোনো কিছু বলবেন? আর আর কোনো কেমিক্যাল বা আর কোনো কিছু নাম কেউ জানেন? ওকে,
হয়তো আপনারা যখন টয় কস্টটা দেখবেন তখন একটুখানি জানবেন। দ্যাট মিনস যে আমি এটা অবলিটারেট করে দিচ্ছি। কমনলি এলো এলো বিওমাইসিন দিয়ে এলো করা যায়, আরো কিছু স্ক্লেরোজিং এজেন্ট আছে, সেগুলো আমি এই লেকচারে আর বলতেছি না। এবং দেখেন, পেশেন্টের যদি পারফরমেন্স স্ট্যাটাস যদি ভালো না থাকে এবং ফ্লুরোডিসিস যদি পসিবল না হয়, তাহলে আমরা হলো কি করতে পারি, যে একটা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি ক্যাথেটার, ইনডিউলিং এলো প্লুরাল ক্যাথেটার দিয়ে রাখতে পারি। এই ছবিটাতে কিন্তু সেটা ডিনোট করেছে কি, যে আপনি একটা টিউবের মতো দিয়ে রেখে দিলেন, এটা কন্টিনিউয়াস কিন্তু ফ্লুইডটা ড্রেন হবে। ঠিক আছে, ফ্লুইডটা ড্রেন হচ্ছে এবং অনেক সময় দেখা যায় কি স্পন্টেনিয়াসলি প্রোগ্রেসিস অনেক সময় হয়ে যায়, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এগুলো হয়ে যায়, মানে এগুলো বইয়ের কথা আছে। তাহলে এই যে ম্যানেজমেন্ট গুলো হলো বললাম প্লুরাল ইফিউশনের বা ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশনের, কিভাবে ওই ফ্যাক্টর গুলো ডিপেন্ডেন্ট, সেটা কি এখন ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম। ওকে, এর মধ্যে এলো একটা পয়েন্ট শুধু হলো আমার এলো বাকি আছে, যে 3 নম্বর পয়েন্ট, যেটা আমি বলেছিলাম যে কিছু ট্রিটমেন্টের সাথে এরকম কোন প্রলিফিউশন আছে যেটা হলো কেমোসেন্সিটিভ, কেউ বলবেন? আছে কি? টিউবারকুলোসিস। হুম, টিউবারকুলার টিউবারকুলোসিস প্রলিফারেশন। বলতে আছেন? ঠিক আছে, টিউবারকুলোসিস এর আছে। আমরা যদি ক্যান্সার নিয়ে ডিল করে থাকি তাহলে সেই হিসাবে লিম্ফোমা। জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে সেগুলো কিন্তু কেমোসেন্সিটিভ, বা টিভির জন্য অ্যান্টি টিভি ড্রাগ আছে। তাহলে এগুলো কিন্তু যে ওই ড্রাগ ফ্যাক্টর গুলো যদি থাকে তখন কিন্তু এই অপশনগুলো আমি চুজ করবো না, আমি কিন্তু ওই অপশনে চলে যাব, কারণ এগুলো কিন্তু ওই ট্রিটমেন্টে রেসপন্স করে, আস্তে আস্তে কিন্তু রিজলভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ওই 3 নম্বর পয়েন্টটা বাকি ছিল, যেটা এখানে আমি ক্যান্সার রিলেটেড জিনিসের মধ্যে এলা এখানে দেখাই নাই। তাহলে অ্যাজ এ হোল এই হলো আমার ম্যানেজমেন্ট। লাস্টে হচ্ছে জিনিসটা যেটা, আমরা তো সব পেশেন্টকে আসলে কিউর করতে পারবো না, কিন্তু হলো তার কোয়ালিটি অফ লাইফকে বেটার করার জন্য আমার পক্ষে থেকে যতটুকুন পসিবল, বা আপনাদের পক্ষে যতটুকুন পসিবল ততটুকুন হলো ম্যানেজ হলো করার চেষ্টা করবেন। আর এই কথাটা হলো ভালো লাগলো দেখে আপনাদের সাথে এলো শেয়ার করা। এখন হচ্ছে আর কোনো কোশ্চেন আছে কিনা? অনেক বড় একটা হলো আমি লেকচার নিছি, আমি জানি না যে আপনারা হলো কতটুকুন কনসেন্ট্রেশন দিতে দিতে পেরেছেন। কারো কোনো কোয়ারি আছে কিনা, বা আর কোন জিনিসটা আপনাদের জানতে পারলে সুবিধা হতো সেরকম কোনো কিছু বলবেন কেউ? কারো কোনো কোশ্চেন নাই? সেই আগের দিনের ক্লাসের মতো কোশ্চেন না থাকলে কি মিন করে? সব বুঝছি অথবা কিছুই বুঝি না। কোন স্টেজে আছেন আপনারা? এখন পর্যন্ত বুঝতে পেরেছি সব। এখন পর্যন্ত বুঝা ম্যাডাম গেছে, আপনার ওকে। আপনার প্রেজেন্টেশন ভালো ছিল ম্যাডাম, আমরা বুঝতে পারছি ম্যাডাম। খারাপ কি বলা যায় না, না তাই না? সরাসরি তো খারাপ বললে মন খারাপ হয়ে যাবে নাকি? না ম্যাম, না, ভালোই ছিল সত্যি ম্যাম। ওকে। না আসলে আমি যদি টয় ক্রস হিসাবেও যদি বলি, অনেক কিছু কিন্তু আসলে জানার আছে, কিন্তু একটা লেকচারে আসলে একদিনে এতটা পসিবল না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি এই লেকচারটার পাশাপাশি একটু যদি টয় ক্রসটা খুলেন, অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং এবং পরবর্তীতে আপনারা যদি গোত্র করেন, আমাকে যদি কিছু আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা তখনও জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তো আপনারা তো বললেন যে আমি খুব ভালো ক্লাস নিয়েছি এবং সোফার যতটুকুন বলছি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন কি কি চেক করার আছে? ফিডব্যাক, কোন কোশ্চেন ধরবো? কেউ আর এখন হ্যাঁ বলে না। ম্যাডাম ধরতে পারেন। হ্যাঁ, কোশ্চেন ধরবো কি? জি ম্যাম। ওকে, আমরা ব্রেথলেসনেস সম্পর্কে ওখানে বলে এসেছি যে রেসপিরেটরি রেটের সাথে সাথে ওনার কি ধরনের ব্রেথলেসনেস সেটা আমরা অ্যাসেস করবো। সেটার নামটা কি ছিল? কি স্কেল দিয়ে আমরা মেজার করেছিলাম? ইসাস। তাহলে সেই এসাসটার মিনিংটা কারো কি মনে আছে এখন আর? এডমন্টন সিম্পটম অ্যাসেসমেন্ট সিস্টেম। ওকে, তাহলে এই জিনিসটা একটুখানি জানা, কারণ এটা আমরা আসলে কমনলি তো প্যালিটিভের বাইরে আসলে প্র্যাকটিস করি না, তাহলে এটা একটুখানি আপনারা জানা থাকাটা জরুরি। ওকে, কাফের জন্য আমরা যে ওপিওড ইউজ করি, আইডিয়ালি কোনটাকে চুজ করতে বলি? মরফিন সিরাপ ফর্মে। কোডেন। মরফিন। আগে আগে আমি কোডেনটা ইউজ করব,
কোডিন যদি কোডিন। ইনএফেক্টিভ হয় দেন মরফিন। জি ঠিক ম্যাডাম। আছে, ওকে ওকে, ঠিক আছে। এরপরে আমাকে এখন হিক্কাপ সম্পর্কে একটুখানি বলেন যে হিক্কাপের ড্রাগ অপশন গুলো যদি বলতে চান কিভাবে বলবেন? বেশিক্ষণ হয় না, হিক্কাপ শেষ করে আসছি। ফার্স্ট, যেমন সেকেন্ড, থার্ড। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন এরকম বলছে ম্যাডাম। ফার্স্ট লাইনের মধ্যে প্রোকাইনেটিক একটা আছে, মেটাক্লোমাইড। সেকেন্ড লাইনের মধ্যে আছে ম্যাডাম ওই যে না ব্যাকলোফেন। না না, প্রোকাইনেটিক যেটা আমরা বলেছিলাম সেটা কিন্তু একটা আন্ডারলাইন ইটিওলজি কিন্তু আমরা বলে দিয়েছি যে ওটা গ্যাস্ট্রিক ডিস্টেনশন অথবা জার্ড জার্ড জার যদি থাকে তাহলে সেখানে প্রোকাইনেটিক আছে। আর আমরা যখন সেন্ট্রালি যখন কাফ রিপ্লেসকে মানে রিপ্লেস করতেছি তখন কিন্তু এই প্রোকাইনেটিক, দ্যাট মিনস যে ডম্পেরিডন কোথায় আছে, কোন লাইনে আছে? ফার্স্ট লাইন। ফার্স্ট ফার্স্ট লাইনে কি লাইনে আছে? আচ্ছা একটু আমরা যাই, আমরা কমনলি কিন্তু আসলে ফার্স্ট লাইন হিসেবে ইউজ করে থাকি, কিন্তু এখানে কোন লাইনে আছে? সেকেন্ড লাইন ম্যাম। সেকেন্ড লাইনে আছে। ঠিক আছে, যে আমরা দেখি যে উল্টা করি, যে আমরা সেকেন্ড লাইনটা ডম্পেরিডনটা আগে ইউজ করি, পরে হচ্ছে ব্যাকলোফেনটা ইউজ করি। আমি জানি না মানে কেউ কি আগে ব্যাকলোফেন ইউজ করেন পরে কি ডম্পেরিডন করেন, তা তো না, কিন্তু জি ম্যাম, আমাদের আমরা ডমপেরিডনটা আগে হ্যাঁ ইউজ করি। হ্যাঁ সরি, ডমপেরিডনটা আগে ইউজ করি ম্যাম। ডম্পেরিডনটা আগে ইউজ করি, কিন্তু টয়ক্রসে কিন্তু এভাবে বলা আছে, আমি এভাবে বললাম, কিন্তু কমন কিছু প্র্যাকটিস তো আমরা করতেই পারি, আপনি করলেন, সেটা তো এটা সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ড্রাগ অপশন। ওকে, ম্যাসিভ হেমাটাইটিস থেকে আমাকে একটু বলেন যে ম্যাসিভ হেমাটাইটিসের আমি আন্ডারলাইন 4টা কমন কারণ দেখিয়েছিলাম, 4টা কমন কারণ কি কি? টিউবারকুলোসিস, হুম লাং ক্যান্সার, হুম অ্যাসপারজিলোমা, ফাঙ্গাল ইনফেকশন, tuberculosis. আরেকটা ইনফেক্টিভ কি? ব্রঙ্কিটিস। ব্রঙ্কিটিস। ঠিক আছে, এখন লাস্ট হচ্ছে প্রলিফেশন। প্রলিফেশনের ম্যানেজমেন্ট সম্পর্কে আমাকে একটু কেউ বলেন, একজন ফিমেল বলেন, মেয়েরা একটু কম কথা বলে, ম্যাম ফিমেল যদি কেউ একজন বলেন। অ্যাসিম্পটোমেটিক থাকে হুম তাহলে সেক্ষেত্রে আমরা মনিটর করব। আর হুম যদি 4 উইকস এর কম যদি প্রগনোসিস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লুইড অ্যাসপিরেশন করব। 4 উইকস এর বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লুইডিসিস করতে পারি এবং ইন্টারকোস্টাল ড্রেনেজ করব। আর যদি আনসুইটেবল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাম্বুলেটরি একটা ইনডুয়েলিং প্লুরাল ক্যাথেটার করে দিব। ক্যাথেটার করে রাখতে পারি। গুড গুড, এক্সিলেন্ট। ওকে, সো ফার আমার ক্লাস শেষ। আপনাদের এখন হয়তো কোনো কোয়েরি নাই, ইনশাল্লাহ যদি পরবর্তীতে কোয়েরি থাকে আমি এনকারেজ করব বা অ্যাকনলেজ করব, অবশ্যই জিজ্ঞেস করবেন। যদি না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো ওয়ালাইকুম মাচ। আসসালাম, আল্লাহ হাফিজ। জি, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।